ওকে, সবাই কেমন আছো? আমার কথা শোনা যাচ্ছে না? সালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মুরাদ। ভালো আছেন ভাই আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কোন ইউনিটে পরীক্ষা দিবা? বিসি ইউনিটে দিবা না? বিসি জি ভাইয়া, বিসিই। তিন হ্যাঁ স্যার। ইউনিটে আইবিএ। পরীক্ষা দিতে পারবা। তিনটেই বেস্ট হবে তোমাদের জন্য। আর ভাইয়া আইবিএ কভার হবে? আইবিএ তোমার মোটামুটি কভার হবে আর কি। আইবিএ তে ম্যাথ যেটা আমি করাবো সেটা তোমাদের বাংলা ভার্সনে, কিন্তু আইবিএ তে তোমার ইংলিশ ভার্সনে আসবে ওই ম্যাথটাই। কিছু কিছু টার্মস এর ডিফারেন্স থাকবে হয়তোবা। তো সেটার জন্য শিট দিয়ে দিব। আর দু একটা ক্লাস হয়তো বা নিতে পারি, যাতে ইংলিশ আচ্ছা ভাই। ভার্সন আসলেও বুঝো, যারা শুধুমাত্র আইবিএ তে দিবা। আর ওকে। তাছাড়া কাভার হবে আর কি। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি ইতিহাস ক্লাস নিতে চাইছি, যেটা জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য আসবে। আর ইতিহাস তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তোমরা জানো। তো এখন কিন্তু আগে যেমন শেখ মুজিব থেকে অনেক বেশি কোশ্চেন আসতো, সেটা কিন্তু এখন আসবে না। এখন আসবে মাওলানা ভাসানী থেকে কোশ্চেন, একে ফজলুল হক। মাওলানা ভাসানী থেকে কাকমারি সম্মেলন আসবে পরীক্ষায়, যে কাকমার এই সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, যেটা 1957 সালে। তারপর মাওলানা ভাসানীর রাজনৈতিক দলটার নাম কি ছিল? মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের নাম তোমরা সবাই জানো কিনা? কি নাম বলো তো? মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের নাম কি ছিল? তোমরা সবাই ক্যামেরা অন রাখো। তোমরা একজনও জানো না মাওলানা ভাসানীর রাজনৈতিক দলটির নাম কি ছিল? মাওলানা ভাসানীর রাজনৈতিক দলটির নাম কি ছিল? একজনও জানো না? আচ্ছা, সেটার নাম ছিল ন্যাপ। ন্যাপ ছিল তোমার মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের নাম। তো তোমরা এখানে সবাই তো মোটামুটি জাহাঙ্গীরনগর বিসিই 3 ইউনিটে পরীক্ষা দিবে, তাই না? তো এইটাই তোমাদের টার্গেট থাকতে হবে। আর সাথে আইবিও পরীক্ষা দিতে পারবা, আমি যেভাবে পড়াই দিব। ঠিক আছে, আজকে ইতিহাস করাচ্ছি। নেক্সট ক্লাসে হয়তো বা ম্যাথ করাবো। তার পরের ক্লাসে আবার হয়তো বা ইতিহাস ক্লাস করাবো। তারপর পরীক্ষা তোমাদের শুরু করে দিব নেক্সট মান্থ থেকে। যদিও আগে শুরু করতে চাইছিলাম, তোমরা তো জানো, কিন্তু এখন ক্লাস তো তোমাদের বেশি নিতে পারিনি, মাত্র চার পাঁচ ছয়টার মতো ক্লাস হয়তোবা নিয়েছি এই ব্যাচের, ফার্স্ট ব্যাচের। যেটা অলরেডি ইউটিউবে ক্লাস আপলোড দেওয়া আছে, পাঁচ ছয়টাই আপলোড দিয়ে দিছি। সব ক্লাস দিব না, কিন্তু প্রথম কয়েকটা ক্লাস আমি তো জানতাম না আর কি, যে দেশে এত বড় পরিবর্তন হঠাৎ হবে। তো কেউই প্রস্তুত ছিলাম না, কিন্তু হয়ে গেছে 36 দিনের মাথায়। তো এটা একটা লিজেন্ডারি ব্যাপার। তো এখন ইতিহাসও চেঞ্জ হয়ে যাবে অনেক। তো অনেক কিছু আগে যেগুলো পড়তে হইতো না, সেগুলো এখন পড়তে হইতে পারে। যেমন আগে তোমার মোগল থেকে কোনো কোশ্চেন তেমন আসতো না, কিন্তু এখন মোগল থেকে হালকা পাতলা আসবে, কিন্তু তাও যে খুব বেশি আসবে তা না। কিন্তু বাংলা যে সুলতানি আমল, সেগুলা থেকে অনেক কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপর আগে যেমন আহ, শেখ মুজিব থেকে কোশ্চেন আসতো, এখন আসবে ইউনুস থেকে, ডক্টর ইউনুস। যে নোবেল যে পাইছে এটা মানুষ তো ভুলেই গেছে। মানে তোমরা বলো তো, ডক্টর ইউনুস কবে নোবেল পাইছিল? কত সালে? কে পারবা? একজনও পারো না? 2006 সালে তোমার ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস ভাইয়া আরেকবার বলবেন, কিছু শোনা যায় না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কেউ শুনো না এতক্ষণ কি বলতেছিলাম? হুম, সব শোনা যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ কি যা বলছি কিছু শুনো নাই কেউ নাকি? শুনছি ভাইয়া, সবই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে হ্যাঁ, উনি নোবেল প্রাইজ পাইছে কত সালে? 2006 সালে। ঠিক আছে। আচ্ছা, এমনিতেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আমরা সম্পূর্ণ পড়াই দিব।
আর আমি মনে করো মাঝে মাঝে লং ক্লাস নেই, তোমরা কি লং ক্লাস করতে পারবা? মানে একটা ক্লাসে মনে করো 2-3 ঘন্টা, মানে ইচ্ছা মতো তোমাদের জ্ঞান দিব, তোমরা জাস্ট জ্ঞানটা নিবা। এরকম কি তোমাদের এনার্জি আছে কিনা? আজকে না, নেক্সটে নিব এখন। পারবা না লং ক্লাস করতে? এগুলোকে ইংলিশে বলে ম্যারাথন ক্লাস। চুপ কেন তোমরা, মিসরাত, আনিকা, তারপর ব্রেক হচ্ছে দিয়ে। ক্যাথরিন ডিয়াজ, তোমার নাম তো মনে হয় স্বর্ণা না? তানভীর, মুরাদ। এই ক্যাথরিন ডিয়াজের এই শানে নজরুলটা কি, এটা হ্যাঁ আগে স্যার, বললেন আমার না? নাম স্বর্ণা। এটা শানে নজরুল কি, মানে এটার ব্যাখ্যাটা কি আসলে? ক্যাথরিন, ক্যাথরিন ডিয়াজ। স্যার আমি হ্যাঁ। আসলে খ্রিস্টান, তো এই জন্য আমার নাম এটা। ও ওয়াও, তাই নাকি? স্যার ভেরি গুড। আমি খ্রিস্টান, এই জন্য আমার নাম এটা। হ্যাঁ বুঝছি। আমার বাংলাদেশ। ও, তুমি হ্যাঁ। তাহলে ভালোই ড্রিঙ্কস ট্রিঙ্কস করো মনে হয় না? তোমাদের তো হালাল, কোনো মনে হয় ইয়াও লাগে না, কি বলে, পারমিট। না যদি স্যার, এগুলো হচ্ছে গিয়ে কি বলবো, হারাম টাইপের, মানে আমরা করি না, বাট তুমি তোমরা হচ্ছে কোনটা ফলো করো, ক্যাথলিক নাকি প্রোটেস্ট্যান্ট নাকি ব্যাপটিস্ট? ক্যাথলিক স্যার। ও, যারা মুসলিম আছে তারা ভাবতে পারো এটা আবার কি জানিস, ও অনেকটা এরকম আর কি, তোমার হানাফি, হাম্বলি আছে না, মাযহাব আর কি, শাফি, অমন টাইপের অনেকটা। ইয়েস স্যার। হুম, তারপর আহলে হাদিস, এরকম টাইপের। ওকে, তাহলে আমরা ইতিহাস পড়বো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাথ করব। আজকে তো মনে হয় অনেকদিন পর তোমাদের মানে রিয়েল কনফিডেন্স নিয়ে আর কি ক্লাস নিতে আসছে। এতদিন মেনলি অসুস্থ ছিলাম, এখনো বুঝতে পারতেছো, কথা বললেন নাক দিয়ে কথা বলতেছি। তো আমি মেনলি তোমাদের প্রত্যেক বছরই আমার থেকে আর কি অনেক স্টুডেন্ট চান্স পায়। তো যারা চান্স পায় আমি সবারটা আর কি ওইভাবে প্রচারও করতে পারি না, কারণ একটু অলস টাইপের আমি। তো সবার থেকে অলরেডি ইনফরমেশন নিয়ে রাখছি, ওদের ছবি, তারপর হচ্ছে কোন কলেজে পড়ে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে কোন সাবজেক্টে চান্স পেয়েছে, কিন্তু সেগুলো এডিট করে যে পোস্ট দিব সেই সময়টা হয় না। মানে এমনি অন্যান্য কাজে ব্যস্ত থাকি, এমনি রাজনীতি অনেক ভালো লাগে, তো সেটা নিয়ে পড়ে থাকি। আবার আরো বিভিন্ন মানে জ্ঞান লাভ করতে পছন্দ করি আর কি, তো সেগুলো নিয়ে পড়ে থাকি, তো এই জন্য হয়ে ওঠে না। তো তোমাদেরও আর কি আমি আমার চাই যে হচ্ছে তোমরা জাহাঙ্গীরনগরে আসো, প্রত্যেকবারই চান্স পায়। এই তোমরা যারা এখন অলরেডি ক্লাস করতেছো, তোমরা মোটামুটি চান্স পেয়ে যাবে আর কি, যারা আমাকে একদম আসলেই ফলো করবা, মানে আলটিমেট ফলোয়ার, যেভাবে বলবো ওগুলাই করবা, তাহলে দেখবে যে ভুল হবে না। আর কোনো কিছু যদি ডিসিশন নিতে মন চায়, তাহলে আমার কাছে জিজ্ঞাসা করবো যে ভাই কোন কোন পথে যাব বা কোন বই পড়বো, তাহলে এগুলো হচ্ছে তোমাদের জন্য বেটার হবে। আর পড়াশোনা আটকায় থাকলে হবে না, কারণ এইচএসসি 24 এমনিতে ওদের মাথা ঘুরতেছে। ওরা হচ্ছে ভাবছিল ওদের পরীক্ষাটা ক্যান্সেল করা হবে আজকে, তো ওরা ঘেরাও করছিল ঢাকা বোর্ডের অফিস, কিন্তু তারাও ঠিক মতো ডিসিশন দিতে পারে নাই, ওদের হচ্ছে জাস্ট রুটিনটা জাস্ট ক্যান্সেল করছে। তো রুটিন ক্যান্সেল করছে আসলে, আহ হয়তো বা পরীক্ষা এখনো ওনারা চিন্তা করতেছে কোনোভাবে পরীক্ষাটা নেওয়া যায় কিনা। কিন্তু এই আন্দোলন যদি ওদের মানে ওই জায়গায় না থাইমা থাকতো যে হ্যাঁ রুটিন ক্যান্সেল করছে তো কি হয়েছে, এরপরে যদি এখন আবার আন্দোলনে যায়, ঠিক আছে, মানে প্রতিদিন করতেই থাকে, তাহলে মনে করো চেঞ্জ করা সম্ভব, তাছাড়া কিন্তু চেঞ্জ করা সম্ভব না। আমার মনে হয় এইচএসসি 24 ব্যাচ তাই করবে, ওরা হচ্ছে রেগুলারই আন্দোলন চালায় যাবে। যদি টপ পর্যায়ে যারা মানে আন্দোলনটা যারা লিড করতেছে তারা যদি টাকা টুকা না খায়, মানে ওদের যদি 2-4 লাখ টাকা দেয়, ওরা কিন্তু বসে যাবে। অনেকে আছে আর কি এরকম অসৎ টাইপের লোকজন। তো ওরা যদি এইভাবে নিয়মিত আন্দোলন করে, তাহলে ওদের পরীক্ষাটা ক্যান্সেল করে ওরা হচ্ছে ম্যাপিং পদ্ধতি, এটা হলো অটো পাস না,
কারণ 50% পরীক্ষা ওরা দিছে। তো এটা ম্যাপিং পদ্ধতি, তাহলে সফল হইতে পারবে, যেটা হচ্ছে আমার আহ, ধারণা, যেটা আমি বলি। আর আরেকটা হচ্ছে তোমাদের এখন মেইনলি এখন সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। যত বেশি পারো এখনই পড়ে ফেলতে হবে, কারণ তোমরা এমনিতে ফার্স্ট টাইমে ভালো কিছু পাও নাই দেখি তোমরা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ। এটা ব্যাপার না, এটা আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম। ঠিক আছে, ফার্স্ট টাইমারদের সাথে পরের বার আমি সেকেন্ড টাইমারদের, মানে সেকেন্ড টাইমে যখন পরীক্ষা দিব তখন আমি ফার্স্ট টাইমারদের সাথে কোচিং করছিলাম, কারণ ভালো টিচার পাই নাই সেকেন্ড টাইমার, যার কাছে পড়ে আর কি চান্স পেতে পারি। এই জন্য ফার্স্ট টাইমারদের সাথে পড়ছিলাম। ওদেরকেও বলছিলাম তোমরা আমার তুমি করে দেখতো, সমস্যা নেই, যদি আমি সিনিয়র ছিলাম। তার মধ্যে একজন আমার কিন্তু এখনো বেস্ট ফ্রেন্ড, যে হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ে অলরেডি। কিন্তু যারা আমরা পড়তাম ইংলিশ, মনে করো স্যারটার নাম ছিল ইউনুস স্যার, ও তার নামও তো ইউনুস স্যার ছিল দেখা যায়। তো ওই ডক্টর ইউনুস না, কিন্তু কিন্তু উনি হচ্ছে ঢাবিতে পড়তো, ওই ভাইটা। উনি হচ্ছে অ্যাকাউন্টিং এ সম্ভবত, না ফিনান্সে, ফিনান্সে পড়তো সম্ভবত, যে তোমার ওই ইউনুস স্যার, ওনার কাছে প্রাইভেট পড়তাম ইংলিশ ফার্স্ট টাইমারদের সাথে। আহ, আর ওইখান থেকে আমরা যে বললাম বেস্ট ফ্রেন্ড হয়েছে, ওই অলরেডি ঢাবিতে পড়ে, বাংলা সাবজেক্টে অলরেডি পড়ে, বলতে ওর মাস্টার্স তো শেষ। তো বুঝতেই পারতেছ অনেক সিনিয়রদের কথা চলতেছে এখানে। তো ওই টাইমে আমি, মানে আমি তো ওদের সিনিয়র ছিলাম, যেহেতু সেকেন্ড টাইমার ওরা ফার্স্ট টাইমার। কিন্তু স্যার ভালো আর কি, এই জন্য ওনার কাছে পড়ছিলাম। আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছিল যে হচ্ছে ফার্স্ট টাইমে ঠিক গেছিল ঢাবিতে, আর আমি তো ফার্স্ট টাইমে তোমার সায়েন্সের ছিলাম, তো আমি তো এইসব ট্রাই করিনি। এইসব ওই যে ফার্স্ট টাইমার তো ভাবে আর্টসের সাবজেক্ট গুলো এগুলো হলো দুধ ভাত, এদের কোনো পাত্তাই নেই। তো আমার ক্ষেত্রে এই সেম কাহিনী হয়েছে। কিন্তু পরে সেকেন্ড টাইমে বুঝছি যে এগুলো তো আসলে অন্য লেভেলের। যেমন এখন তোমরা দেখো যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ঠিক আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট কবে শপথ নিছে, এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা কিন্তু 8 তারিখে, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে শপথ নিছে। আর এই স্বাধীনতা 2.0 যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু 5ই আগস্ট, মানে 36শে জুলাই, জেনজিদের ভাষায়, জেনারেশন জি। ঠিক আছে, আমিও জেনজিদের মধ্যেই পড়ি আর কি। তোমরা তো জেনজি। আর একটু 1-2 বছর বেশি হলে তাহলে আমি মিলেনিয়াতে চলে যেতাম, কিন্তু কপাল ভালো যে জেনজিতে আছি। তো এই আর কি অবস্থা। তো যেটা বলতেছিলাম, যে ইন্টারিম গভর্নমেন্ট, এখানে কিন্তু তোমার প্রায় 70 থেকে 80%ই তোমার অর্থনীতি নিয়ে যারা পড়ছে তারা কিন্তু এই সরকারটা গঠন করছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও অর্থনীতি ছাত্র। তারপর অর্থনীতি, অর্থ অর্থ উপদেষ্টা, ঠিক আছে। তারপর বেশিরভাগ আর কি ম্যাক্সিমামই তোমার হচ্ছে, আমি সবার কাহিনী মানে সবার জীবনী পড়ছি 21 জন উইকিপিডিয়া থেকে। তো এই কারণে আর কি দেখছি প্রায় 15 থেকে 16 জনই, 15 থেকে 16 জন হচ্ছে তোমার অর্থনীতিবিদ, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর তার মধ্যে 2-1 জন হচ্ছে তোমার, 2 জন হচ্ছে মিলিটারি পার্সন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হচ্ছে আহ, পাট ও বস্ত্র। আর একজন হচ্ছে ধর্ম উপদেষ্টা, উনি হচ্ছে, ওনার স্যার ছিল আবার তোমার ডক্টর মোহাম্মদ ইউনূস, যে হচ্ছে ধর্ম উপদেষ্টা। আর এখন মেইনলি হচ্ছে তোমার ক্ষমতা শিফট হয়ে গেছে চট্টগ্রামের দিকে। প্রায় ইন্টারিম গভর্নমেন্টের প্রায় 70% লোকই চট্টগ্রামের বাসিন্দা। আর বিভাগ ওয়াইজ ধরলে তো প্রায় 90%ই হবে, কারণ কুমিল্লা, নোয়াখালী, এখান থেকে অনেক আছে। নোয়াখালীও আছে একজন, না কুমিল্লা থেকে 2-3 জন আছে, কিন্তু নোয়াখালী থেকে একজন আছে। এই সম্ভবত তোমার এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি হচ্ছেন নোয়াখালীর, আবার তিনি আর্মি পার্সোনাল ছিল। তো এই আর কি অবস্থা। তো অর্থনীতি একটা টপ সাবজেক্ট, সেটা তো আগে বুঝিনি হ্যাঁ, আর কি। এটা কি হলো তোমাদের নোয়াখাইলা? বলতেছিলাম। কে আমি? না আমি ঢাকাইয়া। তুমি নোয়াখালী মনে হয় না?
ওকে, তোমরা হচ্ছে অননি আর হচ্ছে তানভীর, তোমরা ক্যামেরা অন রাখো। তোমাদের দুজনে ক্যামেরা অফ। ক্লাসে ক্যামেরা অফ অনটা হচ্ছে জরুরি, কারণ তাহলে কমিউনিকেশন হবে। আর এটা হচ্ছে তোমার কি বলে এক্সপেরিমেন্টেড প্রসেস। কারণ যারা আগে চান্স পাইছে আর কি, আমার প্রিভিয়াস 2-4 বছর আগের ক্লাসগুলো আমি তোমাদের এখনো চাইলে দেখাই দিতে পারবো যে এরা এরা দেখো ক্যামেরা অন রাখছিল, এরা এরাই চান্স পাইছে। কারণ কি, তাদের মানে ফার্স্ট বেঞ্চারের মতো আর কি অবস্থা। আর এখন তো তোমরা এমনি কম স্টুডেন্ট, মাত্র 5-6 জন, 6-7 জন হয়তো বা। আস্তে আস্তে বাড়বে হয়তো। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে কোয়ালিটি মেনটেন করা, কোয়ান্টিটি আমি কখনোই ফোকাস করি না। আর এটাই করা উচিত আর কি। দেখলাই তো কত কত কিছু শিফট করলো আর কি। তোমরা তো ছোট, এই জন্য তো একটা বুঝো নাই হয়তো। কিন্তু আমি তো সেই কবে থেকে ফলো করতেছি, মানে দেখতেছি আর কি দেশ কবে কোন দিকে যাচ্ছে, সে অনেক আগে থেকেই দেখা হয়েছে। তো জানি আর কি কে কি বলছিল, কে কি করছিল, সবাই তার শাস্তি ওভাবেই পাচ্ছে। ঠিক আছে, তো সৎ থাকাটা জরুরি। সেটা এক সময় না এক সময় ফল পাওয়াই আর কি, মিস নাই। আর মানুষের ক্ষতি তো করাই যাবে না, তাহলে জীবন শেষ। তো অর্থনীতি যেটা বলতেছিলাম আর কি, যে এই সাবজেক্ট গুলো কিন্তু অনেক বেস্ট। যেমন অর্থনীতি, আইন বি ইউনিটে, বাবারে বি ইউনিটের যে আইন যে সাবজেক্টটা, এটা তো মাথা নষ্ট। আইন আর অর্থনীতি এই দুটা সাবজেক্টের উপর আর কিছু আছে? পুরো দেশ চালাইতে পারবা, এমপি হইতে পারবা, মন্ত্রী হইতে পারবা, দেশ থাকবে পকেট। আইনেরও কিন্তু 2-3 জন আছে, বলতে ভুলে গেছি আমি। আইনেরও তোমার হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি কিন্তু আইনের আইন থেকে পড়ছে এবং আইনের শিক্ষক ঢাবির। আরো 2-3 জন আছে, আরো 1-2 জন আছে হয়তো বা আইনের। 21 জন তো মনে থাকে না আর কি, কারণ ওনারা সবাই আমার কাছে নতুন। প্রায় 5-6 জনের আগে থেকে চিনতাম হয়তো, বাকিরা সবাই হচ্ছে নতুন। এনাদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে তোমার রেজওয়ানা, সম্ভবত উনি পরিবেশের দায়িত্ব পাইছেন। তো পরীক্ষায় কিন্তু আসবে যে পরিবেশ দিবস, সেটা হচ্ছে 5ই জুন, পরিবেশ দিবস তোমার ঘোষণা করা হয়েছে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পরিবেশ নিয়ে আরো অনেক কিছু পড়াবো তোমাদের। সিওপি, কোপ, কোপ হচ্ছে 29 চলতেছে। তো এইগুলো পরীক্ষায় আসে যে কোপ 29 কোথায় হবে, কোপ 28 কোথায় হয়েছে। এই কোপ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সিওপি কোপ, এটা হচ্ছে এটা ফুল ফর্ম হচ্ছে তোমার কনফারেন্স অফ পার্টিস। তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে পড়াবো আস্তে আস্তে। তো যেগুলো বলতেছিলাম আর কি মেইনলি, তো আগে যেগুলো আসছে তোমরা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার অনেকে ফলো করতো না আগে, যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করবো, কমন পড়বে। তো জিকের ক্ষেত্রে এখন আর প্রিভিয়াস ইয়ার কম মানে কম কমন পড়বে আর কি। যেমন বাংলাদেশ আগে ইন্ডিয়া থেকে কোশ্চেন আসতোই, এই ইন্ডিয়া থেকে এখন কোশ্চেন আসলে তোমার শত্রুতামূলক আসতে পারে বা নাও আসতে পারে আর কি। কারণ এখন তোমার ইন্ডিয়া তো এই সরকারকে পছন্দ করে না। তো এরকম আর কি একটা ব্যাপার। তো কোশ্চেনের প্যাটার্ন ওই জন্য অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর দেশ থেকে তো বললামই, আগে শেখ হাসিনা থেকে কোশ্চেন আসতো, শেখ মুজিব থেকেও আসতো। এবার তো শেখ হাসিনা থেকে আসবে না গ্যারান্টি। ঠিক আছে। আর শেখ মুজিব থেকে আসলেও আসতে পারে, কিন্তু খুবই কম সম্ভাবনা। কারণ মাওলানা ভাসানী, কে ফজলুল হক, এদের থেকে আসে নাই কোশ্চেন অনেক বছর ধরে। তো সবচেয়ে বেশি সম্ভাবনা মাওলানা ভাসানী থেকে আসার। তারপর হচ্ছে তোমার চার নেতা যে তাজউদ্দিন আহমেদ, প্রথম প্রধানমন্ত্রী, ইম্পর্টেন্ট। আর এমনিতে মুজিবনগর সরকার থেকে আগেও আসতো। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা কি সবাই খাতা কলম নিয়ে বসছো না? আর হচ্ছে কি জানি নাম, তানভীর, তুমি কার সাথে তো গল্প করতেছো? ক্লাসে তো তোমার মনোযোগ দিতে হবে, নাহলে তো ঝামেলা।
ওকে, তো হচ্ছে আমরা ইতিহাস পড়বো যেটা বলতেছিলাম। তো ইতিহাস তোমার শুরু হয় কিন্তু অনেক আগে থেকে, যে একদম তোমার বাংলার ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস, এটা জানাটাও একটা, মানে তোমাদের নিজেদের ভাল লাগবে। পড়বা হচ্ছে মজা নিয়া, যে হ্যাঁ জানতেছি ভাল লাগতেছে, তাহলে তোমার পড়েও মজা পাবা। পড়াকে এনজয় করবা আর কি, ডিটেইলে জানবা, আমি তোমাদের ডিটেইলেই জানাবো। তোমার যেটা মনে হচ্ছে যে ভাই এটা তো মুখস্থ করতে পারতেছি না, একটু আমাদের ডিটেইলে জানান তো, তাহলে আমি তোমাদের ডিটেইলে জানাবো। তো তোমরা এনজয় করবে আর কি পড়াটাই, যে পড়াটাকে তোমরা এনজয়মেন্ট হিসেবে নিবা। আর সেটাই হচ্ছে সবচেয়ে ভালো হবে, যদি পড়াটাকেই তোমরা এনজয় করো। মানে পড়া আর পড়া থাকবে না, তখন খেলা হয়ে যাবে। আসলে যে এগুলো তোমরা যে এত কিছু পরীক্ষা দাও, এত কিছু করো, আসলে তো এগুলা দরকার ছিল না। আসলে তো আগেকার যুগে যারা জ্ঞানী ছিল তারা কি পরীক্ষা দিছে? অ্যারিস্টটলের কথা ভাবো, সক্রেটিস, এরা তো পরীক্ষা দেয় নাই। কিন্তু এরা কি তোমাদের থেকে কোনো অংশে কম জ্ঞানী? ওরা এত জ্ঞানী যে এখনো মানুষে, মানে মানুষজন এখনো ওনাদের নাম করে। তাহলে বুঝো যে হচ্ছে ওনারা কোন লেভেলের ছিল, পরীক্ষা ছাড়াই। কারণ ওরা নিজেরা সবাই জ্ঞান চর্চা করছে, যে হ্যাঁ জানবো আমরা, এটা জেনে দেখি তো বিষয়টা কি আসলে। এইভাবে আস্তে আস্তে ডিপে চলে গেছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে এই পরীক্ষা সিস্টেম এইভাবে দেওয়ার কারণে। আর বাংলাদেশি স্টুডেন্টের মা বাপ বা স্টুডেন্টরাও, পরীক্ষা যদি না থাকে তাহলে তারাও পড়বে না, মোবাইল নিয়ে থাকবে। আর বাবা মাও তখন আর পড়াশোনার জন্য খরচ করবে না। তো এই কারণে আবার পরীক্ষা সিস্টেম একটু দরকারও আছে, কিন্তু এটা আসলে হওয়া উচিত না। অ্যাকচুয়ালি পড়াশোনা জ্ঞান ভিত্তিক জানার জন্য হওয়া উচিত, কারণ চলতে ফিরতে সবকিছু করতেই তোমাদের জ্ঞানের প্রয়োজন। এমনকি ডক্টর ইউনূস কিন্তু বারবার তার ভাষণে বলতেছে যে হচ্ছে চাকুরি একটা ভুল প্রসেস। আসলে সবার হওয়া উচিত উদ্যোক্তা। উদ্যোক্তা মানে তোমার ইংলিশে সবার স্টার্ট আপ খোলা উচিত। আর ভালোভাবে ভাবে বলে ব্যবসা। এটা আবার অনেকে ভাবে যে মুদির ব্যবসা মনে হয়, মুদি দোকানের ব্যবসা, আসলে কিন্তু এই ব্যবসার কথা বলে না। এটা মানে অন্য টাইপের বিজনেস আর কি, স্টার্ট আপ মানে, মানে কিছু একটা তৈরি করলা তুমি যেটা সবার উপকারে আসলো। যেমন নর্মালি যদি বলি সোলার প্যানেল, যেমন তা ওইটা নিলে তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগে। ওইটা ছাড়া তুমি আর অন্যান্য খুলতে পারো, যেমন ফুড পান্ডা, এটাতে তো আর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগে না। এ তুমি আগে কনসেপ্টটা দিলা, তারপর লোকদের দিয়ে বানাইলা, এইভাবে আর কি। তো এটা কিন্তু একটা বেস্ট উপায়। আর এখন দুর্নীতিও থাকবে না, কিছু কমবে। তো সরকারি চাকরির মূল্য এখন কম, বিসিএস ক্যাডারও এখন মূল্য কম। তো এখন জ্ঞান বাড়ায় তোমার হচ্ছে বিজনেস করাটা একটা ভালো উপায় হতে পারে। আর ক্যাডার হওয়াও খারাপ না, সেটা তোমরা ফলো রাখতে পারো। কিন্তু দুইটাই খারাপ না আর কি, দুইটাই বেস্ট। কিন্তু যদি আল্ট্রা রিচ হতে চাও তাহলে অবশ্যই বিজনেস ছাড়া উপায় নেই। আর যদি বিসিএস ক্যাডার হতে চাও তাহলে তো অ- অসম্ভব পরিমাণে দুর্নীতি করতে হবে। আর এই দুর্নীতি এখন একদিন একদিন তো ধরা খাবে এই দুনিয়াতে, না হলে মরার পর। তো দুর্নীতি করে আসলে তেমন লাভ নেই। পরে দেশ ছেড়ে পালাইতে হবে অথবা জেলে যাইতে হবে, একদিন না একদিন ধরা খাবেই। এই জন্য দুর্নীতি এসব খারাপ কাজ থেকে দূরে থাকবে আর কি সবসময়। খারাপ কাজে চিন্তা করবা যে আমি এসব করবো না, না খায় থাকবো তাও
1 টাকা মানুষেরটা মারা যাবে না, না খেয়ে থাকবো। তো দেখবে নিজের মধ্যে সেই একটা কনফিডেন্স আসবে। ঠিক আছে, ছেলেমেয়েরাও দরকার পড়লে না খাওয়া রাখবা, কিন্তু দুর্নীতি করা যাবে না। ছেলেমেয়েদের রাখবা হচ্ছে শাসনে, ওদের বেশি লাই দেওয়া যাবে না। অনেক আদর করবা, যে হ্যাঁ অনেক ভালোবাসি আমার ছেলে, আমার মেয়ে, এসব করবা না আর কি। আচ্ছা, ইতিহাস বইটা হচ্ছে তোমাদের দিয়েছিলাম আমি, সবাইকে ওইটা খুলে দেখছিলে কেউ? হ্যাঁ ভাইয়া, দেখছিলাম। ওকে, পুরানো দিনের কথা মনে পড়ছে নাকি? হ্যাঁ ভাইয়া, তবে ভাইয়া আমরা তো সমাজ বই পাই নাই। আহ, কি যে বললাম, মানে তোমার মনে হয় এইট নেটওয়ার্কে এইটটা একটু পাইছি, সমস্যা আছে। কিন্তু 9-10। হ্যাঁ ভাইয়া, না ভাইয়া, বলতেছি যে 7-8 এর বইটা পড়ছি, তবে 9-10 এর বইটা পড়ি নাই। কেন? ও হ্যাঁ, 9-10 তো তোমরা সায়েন্স গ্রুপে ছিল। তো এটা হচ্ছে সেই বই, 9-10 এই বইটা এখনো লেজেন্ডারি। আর এটাই থাকবে আর কি, নতুন শিক্ষাক্রম তো তোমার চেঞ্জ হয়ে গেছে, ওইটা আর থাকতেছে না। মানে এই বছরের জন্য হয়তো বা থাকবে শুধু, পরের বছর থেকে আর থাকবে না। শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছেন, এই শিক্ষা উপদেষ্টাও অর্থনীতিবিদ। তো অর্থনীতির মূল্য অনেক। তোমরা হচ্ছে সবচেয়ে বেশি টার্গেট নাও এই 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট মেনলি, 4টে না 5টা হলে সবচেয়ে বেস্ট হয়। বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে তোমার ইকোনমিক্স আর হচ্ছে আইন, মানে মাথা নষ্ট সাবজেক্ট। আরো আছে, কিন্তু এই দুইটার উপরে, মানে এই দুইটা দিয়ে তুমি দেশ চালাতে পারবা, এমনকি প্রধানমন্ত্রী হইতে পারবা। ঠিক আছে, আমারও ইচ্ছে প্রধানমন্ত্রী হওয়া, তোমরাও হবা, সমস্যা নেই। সবার ইচ্ছে থাকা উচিত দেশের উপকার করা। তারপর হচ্ছে তোমার ইউনিটে, ইউনিট হচ্ছে তোমার ফাইন্যান্স আর হচ্ছে অ্যাকাউন্টিং, এর লেভেলই আলাদা। ঠিক আছে, এই তানভীর, তুমি এই যে কথা বলো, তুমি ক্যামেরা অফ রাখো তাহলে, সমস্যা নেই। আর ক্লাস করলে মনোযোগ দিয়ে করো। আর যেটা বলতেছিলাম, ইউনিটের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, আর বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে ইকোনমিক্স আর আইন, লেভেলই আলাদা এগুলার। আর আইবিএ সেটাও কিন্তু অনেক ভালো, বিশেষ করে এন্টারপ্রেনার, তারপর হচ্ছে মাল্টিন্যাশনাল বিজনেসেস। আর মাল্টিন্যাশনাল বিজনেস যদি জব করো, তখন তোমার বেতন আর কি বিসিএস ক্যাডার থেকে বেশি হবে, সৎ পথে 1-2 লাখ। আর এই টাকা দিয়ে তুমি তো ওই টাইমে তুমি বিজনেস শিখতে পারবা। আর বিজনেস শেখার পর তুমি নিজে বিজনেস দাঁড়ায় সেইটা থেকে তুমি কোটি কোটি টাকা কামাইতে পারবা। আর সবসময় হচ্ছে নিজের পটেনশিয়ালিটিকে অনেক বড় করে দেখবা, যে আমি পারবো, আমি বস, পারবো না এমন কিছু আছে নাকি। ঠিক আছে, মানে নিজেকে বড় ভাববা যে পারবো, কি হবে, করবোই আর কি। নিজের মধ্যে একটা, মানে একটা, যে বলে না রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, তো নিজের রক্তে একটা আগুন লাগাবা, পারবা আর কি, না পারার কোনো কারণই নেই। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমরা আগাবা, স্বপ্ন দেখবা যে হচ্ছে যদি বিজনেসের ক্ষেত্রে হয়, মানে এটা বলতেও মানে আমার অকওয়ার্ড লাগে, কারণ অনেকে আছে হচ্ছে এগুলো নেগেটিভ ভাবে নেয়, অনেক মানে বাংলাদেশি তো এমনই, মানে অর্থ জিনিসটাকে আর কি ভালোভাবে নেয় না। কিন্তু অর্থকে বলে তোমার অর্থই অনর্থের মূল, কিন্তু এটা ভাবলে কখনোই টাকা আসবে না। তো ওইভাবে যদি ভাবো, তাহলে ওই লাইনটা কিন্তু অনেক ভালো। ভাবলা হ্যাঁ অনেক বিজনেস করব, টাকা পয়সা কামাইতে হবে, এই লাইনে যাই, বিজনেস করব। ঠিক আছে, আর যদি বিসিএস এর লাইনে আসো, তাহলে হচ্ছে পড়াশোনা আরো মানে অন্য লেভেলে জ্ঞান বাড়াইতে হবে। আর আইন আর ল এগুলা
আইন মানে ল আর হচ্ছে তোমার ইকোনমিক্স, এই দুটো তো আরো অন্য লেভেলের আর কি। পড়লে এমন ভাবে পড়তে হবে যে পুরা মানে দেশই চালাতে পারবা, সরকার হয়ে যাবে দেশ। ঠিক আছে। তো এগুলা খুবই বেস্ট। আর সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে তোমার ইংলিশটা হালকা পাতলা ভালো, আর হচ্ছে আইআর, সরি আমার ঠান্ডা এখন আছে। ওকে, ইতিহাস আমরা পড়ি, 9-10 এর বই। এই বইটা তোমাদের বিসিএস এর সময় এটাই পড়তে হবে। তো এখন একটু ভালো করে পড়ো। আর এটা সি ইউনিটে কিন্তু তোমরা জানো যে হচ্ছে সি ইউনিটের টোটাল জিকে কত নাম্বার, কে বলতে পারবা সি ইউনিটে? 50। হ্যাঁ, 50। 50 মার্কস। ঠিক আছে, সি ইউনিট হচ্ছে জিকে কিন্তু 50 মার্কস। তো সেখান থেকে তোমাদের অনেক বেশি আর কি, শুধুমাত্র সাধারণ জ্ঞান থেকেই সব। তো জিকেটা ভালো করে পড়ো এখানে। আর জাহাঙ্গীরনগরে তোমার কি কি ইউনিট, টোটাল বি, সি, ই, এই তিনটাতে তোমরা পরীক্ষা দিবা। এই বিসি মানেই তোমার হচ্ছে বিসি এস। ঠিক আছে, মানে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিলে তোমার প্রায় 50%-এর বেশি বিসিএস এর পড়া হয়ে যায়। আর এখন যেই সাবজেক্টে তুমি অনার্স করো না কেন, পরে গিয়ে কিন্তু এই চাকরির পিছনে ঘুরতে হবে, এগুলোই পড়তে হবে আর কি। যদি বিদেশ যাও সেটা ভিন্ন ব্যাপার, মানে অনেকে বিদেশে চলে যায়। মানে এক একজনের ক্যারিয়ার পাথ থাকে একদিকে। আর তোমরা যদি, তোমাদের একটা ভালো একটা ওয়ে বলি আমি, যেটা আমি আগে ঠিক মতো জানতাম না, সেটা জানলে আমি হয়তো বা সেই পথে আগাইতাম। যেমন আমি হচ্ছে তখন, আমি যখন পরীক্ষা দিছি তখন বি ইউনিট আলাদা ছিল, একটা ইউনিটের নাম ছিল এফ। এফ ইউনিটে তোমার সাবজেক্ট ছিল ল শুধুমাত্র, আর বি ইউনিটে ইকোনমিক্স থেকে বাকিগুলো ছিল। তো বি ইউনিটে পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়ে গেছি যখন, ঠিক আছে, 17তম হয়েছিলাম। আরেকটা ইউনিট ছিল আই ইউনিট, সেটাতে হয়েছিলাম পঞ্চম জাহাঙ্গীরনগরে। তো সেটাই আমি সবসময় বলি, পঞ্চম হয়েছি। তো বি ইউনিটে 17তম হয়েছি, তখন হচ্ছে ওই দিনই জানছি, রাত্রেবেলা চিল্লাচিল্লি করছি, আব্বু আম্মুর ঘুম থেকে তুলছি, চান্স তো হয়েই গেল। মানে তখন এনার্জিটা অন্যরকম ছিল, ইউ ক্যান ফিল দ্যাট। তো ভাবছি যে ইকোনমিক্স তো পেয়ে গেছি, আর এটাই। তোর আব্বু বললো যে হচ্ছে তোমার পরের দিন পরীক্ষা ছিল এফ ইউনিটের। পরের দিন আর বললো যে হচ্ছে ল সাবজেক্ট থাক, লয়াররা হচ্ছে মিথ্যা তো বলে, যাওয়ার দরকার নেই। তো আমি ভাবছি আচ্ছা, এটা মনে হয় তেমন ভালো হবে না, থাক নাই যাই। তখন যদি বুঝতাম যে হচ্ছে আরে ল তো অন্য লেভেল, তাহলে কিন্তু আমি লতেও পরীক্ষা দিতাম এবং ল তো পাইতাম শিওর। মানে ইকোনমিক্স এখানে বি ইউনিটেরই তো অনেক কঠিন পরীক্ষা ছিল, এটা থেকে তো এটা সহজ ছিল। মাত্র ফর্ম 9,000-এর মতো তুলছিল হয়তো বা। আর বি ইউনিটে ফর্ম তুলছিল আমার টাইমে 45,000, না 45 ভাইয়া না, সরি কেউ ল নিয়ে 39 মনে হয়। পড়ছে? হ্যাঁ বলো মিসরাত। কেউ ল আরে নিয়ে পড়ে এটা শুনলেই ভাবছে লয়ারই হবে শুধু। হ্যাঁ, আমার স্টুডেন্ট গত বছরই চান্স পাইছে তো, লাভিভ, কুমিল্লা বাড়ি। পরে হচ্ছে ওর আব্বু সহ ওই আমাকে হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লা থেকে রসমালাই আইনা খাওয়াইছে, মাতৃভান্ডারের, অস্থির ছেলেটা, অস্থির। আজকেও কথা হয়েছে ওর সাথে, মানে আমি নক দিছি, মানে আমি এমন ফ্রেন্ডলি আর কি, তোমাদের বললাম এই জন্য। আরেকটা কুমিল্লার মেয়ে আছে, নাম হচ্ছে তোমার, নাম কি মনে থাকে না আর কি, বলে যে নাম হচ্ছে তানহা। ওই হচ্ছে তোমার ফাইন্যান্সে আছে জাহাঙ্গীরনগরে। এই বছর মানে চান্স পাইছে, এখনো ওদের ক্লাস শুরু হয়নি তো, 53 ব্যাচের। তো এই তানহা আবার হচ্ছে তোমার আর্টস, আর্টস ছিল, আর্টস থেকে পরে এখন বিভাগ পরিবর্তন করে কমার্সে গেছে, ফাইন্যান্স। তো বলে ভাইয়া কিছু তো পারি না, বুঝি না। বলছি ব্যাপার না, আই উইল হেল্প। তারপর ওর অনেকগুলো সিনিয়র আছে না যারা আগের ব্যাচের, ওরা তো আবার আমার স্টুডেন্টই ছিল। অনেক স্টুডেন্ট আছে যেমন রবিউল, 2-3 ব্যাচ সিনিয়র ওর। তো আরো আছে আর কি, ওর আগের ব্যাচেরও আছে, সবার নাম মনে থাকে না আর কি।
এত স্টুডেন্ট হয়ে গেছে, মানে জাহাঙ্গীরনগরে গেলে মানে আমার স্টুডেন্টদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করা যাবে, একটা ক্লাব খুলতে হবে, যে কিংস ক্লাব। তাহলে হিসাব রাখা যাবে আর কি কারা কারা আমার স্টুডেন্ট। তো যেটা বললাম আর কি, সেজন্য লটা নিয়ে নি, কিন্তু ল কিন্তু অনেক বেস্ট। এই লটা তুমি জাহাঙ্গীরনগর থেকে পড়লা মনে করো অনার্স মাস্টার্স, দেন তুমি ইউকে তে চলে গেলা, লন্ডনে। তো এই জন্য আগে থেকে টাকা গোছাইতে হবে, লতে পড়ার পরেই যখন বুঝবে যে লতে চান্স পাইছো, বাসায় বলে রাখবা 1 কোটি টাকা কমসে কম জমাইতে। মানে নিজের টাকায় যদি যাইতে চাও, আর যদি তুমি স্কলারশিপ পাও 50% বা 100%, তা তো ভালোই। তাও 20-30 লাখ 50 লাখ তো লাগবেই, কম হলেও লাগবে আর কি। এই জন্য 1-1.5 কোটি জমাতে বলবা, দেন ইউকে থেকে হয়ে যাবে ব্যারিস্টার। ব্যারিস্টার সুমনের মতো হওয়া যাবে না আবার বাটপার, হইতে হবে তোমার আন্দালিব রহমান পার্থ, অথবা জাহাঙ্গীরনগরের একজন ব্যারিস্টার পপুলার আছে, তার নাম হচ্ছে শিহাবুদ্দিন খান, সম্ভবত নোয়াখালী বাড়ি, ব্যারিস্টার শিহাব। তো এরকম ব্যারিস্টার হলে তোমার হিসাবই আলাদা। ব্যারিস্টার হলে তুমি একটা কেস লড়বা, প্রায় 3 লাখ 4 লাখ করে টাকা কামাবা, মানে হিসাবই নেই। আর ব্যারিস্টার তোমার সাথে কেউ পারবে না তখন কথা বললা, কথা বলার মধ্যে তুমি অনেক স্মার্ট হয়ে যাবা। তবে আইনে তোমার আটকানোর কেউ থাকবে না, সহজে তোমার পুলিশও ভয় পাবে। আর এখন তো পুলিশের পাওয়ার ভাই এমনিও কম। হম। আপনাকে, আপনি কি নোয়াখালী? না, আমি নোয়াখালী না, বললাম না আমি ঢাকাইয়া। ও আচ্ছা, আমি আবার নোয়াখালী। ওয়াও, আই লাভ নোয়াখালীস। নোয়াখালী কুমিল্লা এসব এলাকার লোকজন অনেক স্মার্ট, এই জন্য ভালো লাগে তাদের। এই যে গত বছরে আমার 2 জন স্টুডেন্ট দেখছি দাও না কুমিল্লা থেকে। নোয়াখালী থেকে লাস্ট অনেকদিন পর মনে হয় নোয়াখালী পড়াচ্ছি আমি, নাকি মনে নেই আমার। নোয়াখালীতে এমন আমার মনে ছাপ ফালাইছে এমন কারোর কথা মনে পড়তেছে না। ওকে, আশা করি তুমি চান্স পাবা। খ্রিস্টান আগেও 2 1 জন পড়ছে হয়তো আমার কাছে, তাদের নামও মনে নেই আমার সঠিক, কিন্তু তোমারটা মনে আছে, স্বর্ণা। স্বর্ণা না নাম তোমার? হ্যাঁ ভাইয়া, স্বর্ণাই। ওয়াও। ওকে, তো এই লটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার ব্যারিস্টার হোক, খুব ভালো হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে তোমরা হচ্ছে আইআর, যেটা বললাম, ইন্টারন্যাশনাল রিলেশনস, এটাও ভালো। এই জাহাঙ্গীরনগর থেকে এখন যারা আন্দোলনে লিড করতেছে, যে আরিফ সোহেল যে জেলেও গেল কয়েকদিন আগে, আমার ব্যাচেরই 47, ওইও তোমার আইআর ডিপার্টমেন্টেরই ছিল। তো মোটামুটি আইআর ভালোই আছে। তো আশা করি আজকে অনেক ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি জাহাঙ্গীরনগর সম্পর্কে। ওকে, মিসরাত কোথায় গেলা তুমি? ওকে, গ্রিক হিস্টোরিয়া, গ্রিক একটা শব্দ, সেটার নাম হচ্ছে তোমার হিস্টোরিয়া। এই শব্দ থেকেই তোমার হচ্ছে হিস্ট্রি। আচ্ছা, এটা উচ্চারণ পারো তো? অনেকে এটা পরে হচ্ছে হিস্টোরি, আসলে কি এটা হিস্টোরি নাকি হিস্ট্রি? হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পারতে হবে। তো গ্রিক শব্দ হিস্ট্রি, হিস্টোরিয়া থেকে হিস্ট্রি, এই শব্দটার প্রতিশব্দ হচ্ছে বাংলা ইতিহাস। এই লোকটার নাম হচ্ছে হেরোডোটাস, একটা ব্যক্তি। ইনি হচ্ছে প্রথম তোমার ইতিহাস লিখছিল বলে ধারণা করা হয়, এই জন্য তাকে বলা হয় ইতিহাসের জনক। এটুকু জানলা এখান থেকে, ঠিক আছে। তারপর এখানে অনেক কিছু লেখা আছে, সব জানার তেমন দরকার নেই, কিন্তু এই 3 জন ব্যক্তির নাম তোমাদের জানতে হবে। একজন হচ্ছে ফাহিয়েন, হিউয়েন সাং, আর হচ্ছে ইবনে বতুতা, ঠিক আছে।
তো ফাহিয়ান তোমার কার কার শাসনামলে আসে সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম আসে। ফাহিয়ান আসে তোমার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, লিখে রাখতে পারো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং হচ্ছে তোমার হর্ষবর্ধন। ফাহিয়ান হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে। ফাহিয়ান লিখে দ্বিতীয় চন্দ্রগুপ্ত লিখো, জাস্ট তাহলেই হবে। হিউয়েন সাং লিখে সমান চিহ্ন দিয়ে পাশে লেখা হচ্ছে হর্ষবর্ধন। আর ইবনে বতুতা দিয়ে লেখা হচ্ছে তোমার সমান দিয়ে ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ, ব্রাকেট দিয়ে লেখা হচ্ছে প্রথম। প্রথম সুলতান। ঠিক আছে, বাংলার প্রথম সুলতান ছিলেন হচ্ছে এই ফখরুদ্দিন মুবারক শাহ, যার সময় ইবনে বতুতা ছিল। ঠিক আছে, এই তিনটাকে তোমরা ক্লিয়ার? ওকে। হ্যাঁ ভাইয়া। ওকে, এটা কিন্তু পরে জিজ্ঞেস করবো ক্লাস শেষে। ওকে, তারপর এটা বারবার পরীক্ষায় আসে যে হচ্ছে নরসিংদীতে তোমার কোন সভ্যতা বা কোন প্রত্নতত্ত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়ারি বটেশ্বর। নরসিংদীতে কি পাওয়া যায়? ওয়ারি বটেশ্বর। বানান কি দেখা যাচ্ছে না? ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর লিখছো? ওকে, তো এগুলো যেগুলো আছে এগুলো তো পড়ার দরকার নেই। সব লিখতে হবে না, যেগুলো আমি বলবো লিখতে সেগুলো লিখো। আর যেগুলো আবার তোমাদের মনে হবে ইম্পর্টেন্ট সেগুলো লেখো, সমস্যা নেই। ওকে, মেমফিস, নীল নদী, লেক ভিক্টোরিয়া। আচ্ছা, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। নীল নদ তোমার কতটি দেশের উপর দিয়ে যায়? 11টি দেশ। আর নীল নদ কিন্তু সবচেয়ে বড় নদী। সবচেয়ে বড় নদীর নাম কি? হ্যাঁ, নীলনদ। নীল নদ। এই যে স্ফিংস, এটা কোন সভ্যতার অংশ? স্ফিংস এটা হচ্ছে তোমার মিশরীয় সভ্যতার অংশ। ঠিক আছে, পিরামিড, পিরামিড তারপর স্ফিংস এগুলা কোন সভ্যতার অংশ? মিশরীয় মিশরীয়। সভ্যতা। হ্যাঁ, মিশরীয় সভ্যতা, ফেরাউন আর কি। এই মিশরীয়দের তোমার লিখন পদ্ধতিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতা লিখিত যে এই ফর্মে তারা লিখতো। এখানে তোমরা একটা বর্ণ কি চেনার মতো আছে? এখান থেকেই তোমার এই এবিসিডি অনেক কিছু চলে আসছে। কিন্তু আগেকার যুগের এই বর্ণ দেখে তেমন বোঝাটা অনেক কঠিন, অনেক বিকৃত হইতে হইতে পারে।
লেখা আসছে, দু একটা বাংলা ওয়ার্ডও আছে এখানে। ওকে, হায়ারোগ্লিফিক, এটা হচ্ছে তোমার মিশরীয় শিক্ষা পদ্ধতি। এই মিশরীয়দের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তারা 365 দিনকে কি করে, বছর হিসেবে গণনা করে। কারণ তারা হচ্ছে সূর্য দেবতাকে মানতো। 365 দিন কিন্তু, সরি, 365 দিন কিন্তু তোমাদের এই সূর্য দেবতার কারণে। এই সূর্য দেবতার নাম কি ছিল? আমন রে, কি রে? আমন রে, লিখতে পারছো? এই সূর্য দেবতার নাম ছিল হচ্ছে তোমার আমন রে, এই কারণে তারা 365 দিনকে বছর হিসেবে তারা উল্লেখ করে। এবং তারা এই টাইমে একটা জলঘড়ি আবিষ্কার করে। কি আবিষ্কার করে? জল। জলঘড়ি আবিষ্কার করে। এগুলা কাদের, কোন সভ্যতার কথা আমরা পড়তেছি? মিশরীয় সভ্যতা। হ্যাঁ, কারেক্ট। ওকে, এবার আসি আমরা সিন্ধু সভ্যতা, এই উপমহাদেশের সভ্যতা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো এখানে মেইনলি তোমার দুইটা ছিল সভ্যতার ওই বড় বড় শহর বা সাংস্কৃতিক কেন্দ্র বলতে পারো, সেগুলো হচ্ছে তোমার হরপ্পা আর হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে, তোমরা চাইলে মহেঞ্জোদারো মুভি, এটা তোমরা কেউ দেখছো নাকি? ঋতিক রোশনের। ওকে, এটা চাইলে এমনি ইউটিউবে দেখতে পারো সার্চ দিয়ে, যে মহেঞ্জোদারো আসলে জিনিসটা কি। তোমাদের হালকা একটু দেখাই নি আমি। মহেঞ্জোদারো, তাহলে বুঝতে পারবো আর কি হালকা, যে ওই টাইমে কেমন ছিল প্রকৃতি। মহেঞ্জোদারো মুভি, এই যে, এই যে মহেঞ্জোদারো সিটিটা এমন ছিল অনেকটা। এই যে এরকম একটা শহর, যেটা, এই যে এগুলো, এগুলো হচ্ছে সাইন বিভিন্ন ওই যুগের। এটা হলো আজীব একটা প্রাণী, তোমরা একটু খেয়াল করো। সিং হচ্ছে একটা, সিং কিন্তু একটা কোনো প্রাণী নাই। মানে এটা না কিন্তু, এখানে অনেকগুলো প্রাণীর ছবি আছে, তার মধ্যে একটা প্রাণীর হচ্ছে একটা সিং, যে প্রাণীটা আসলে এক্সিস্ট করে না। এটা হচ্ছে সবচেয়ে টপ নচ যারা ছিল ওই যুগের, সবচেয়ে রিচ, তারা হচ্ছে এই সিগনেচারটা ইউজ করতো। তাদের কাছে এরকম একটা ট্যাবলেট থাকতো, ওইখানে এই চিহ্নটা দেওয়া থাকতো, তার মানে তারা রিচ আর কি। মানে রিচ বলতে ভুল হবে, মানে আপার ক্লাস বলা যায়, তাহলে ভালো। তো তারা এটা ইউজ করতো। আর ইংলিশে এটার নাম বলা হয় ইউনিকর্ন, যেখানে একটা শিং আছে। তো অনেকগুলো সভ্যতা আর কি, বিভিন্ন দেশের মিলে নাম ভিন্ন থাকে। এই যে এখানে তোমরা বিভেদ দেখতে পারবা, যে ওই যুগেও ছিল বিভেদ। যে তোমরা বনানী গুলশানে গেলে দেখবা যে একটা বস্তি আছে মাঝখানে, বনানীর, গুলশানের।
তো বস্তি থাকে কেন? কারণ হচ্ছে তোমরা এই বনানী গুলশানে যারা বড় বড় লোক সাহেবরা থাকে, তো সেখানে হচ্ছে তোমাদের তাদের তো কাজের লোক লাগে, ঘরের লোক লাগে, এছাড়া আর বিভিন্ন লোক লাগে। তো তাদের তো, তারা তো আর আশপাশে থাকবে না, এই কারণে এখানে বস্তি থাকে। বস্তি থাকতেই হয় আর কি। এই জন্য পাশে বস্তি আর পাশে শহর। এখানে দেখতে পারো তোমরা, এখানে গরিব লোকজন, এখানে সব দালান কোঠা বড় লোকরা থাকে। তো এরাই হচ্ছে তোমার আরামায়েশ করে। এরা হচ্ছে দিনে এগুলো ঘরে থেকে বের হয়ে, মানে রাত এখানে থাকে শুধু। দিনের বেলা এরা কাজ করতে চলে যায় এগুলো বাসায়, পরে এদের সুখ শান্তি দিয়ে পরে আবার এরা ব্যাক করে। তো ওই যুগে বিভেদ ছিল। আর এটাই হচ্ছে এই দরজাটার কথা বললাম, যেটা আপার ক্লাসে সাইন লাগে, তাহলে ঢুকতে পারা যায়, না হলে যায় না। আর যারা কর্মচারী তাদের জন্য আলাদা ছিল, এছাড়া বহিরাগতরা ঢুকতে পারতো না। এটা হলো মহেঞ্জোদারো। এই তোমার হরপ্পা আর মহেঞ্জোদারোর মধ্যে মহেঞ্জোদারো সবচেয়ে উন্নত সিটি ছিল ওই যুগে। আর এই টাইমে তেমন একটা মূর্তি পূজা তোমার কম পাওয়া যাইতো। তেমন দু একটা অনেকে বের করছে, কিন্তু খুবই কম আর কি। ওভাবে মূর্তি পূজা হইতো না। আর এই যুগের একটা বিশেষত্ব হচ্ছে, এই যুগে এখনো লোহা আবিষ্কার হয়নি। তো সবাই হচ্ছে তামার, তামার চাকু, তামার বটি ইউজ করতো। চিন্তা করে দেখো কেমন লাগবে অকওয়ার্ড, যে তোমার হলুদ হলুদ বটি, হলুদ হলুদ চাকু, কে অকওয়ার্ড না? এমন ছিল আর কি। এটা কিন্তু অনেক স্মার্ট সিটি ছিল আর কি ওই যুগ হিসেবে, যেটা অকল্পনীয়। এদের পয় নিষ্কাশন অনেক ভালো ব্যবস্থা ছিল। পানির ব্যবসা। এখনকার যুগে তো শহরগুলা, বিশেষ করে ঢাকার দেখো না, এক একটা এক এক জায়গায় বাড়ি টাড়ি হয়েছে। তো ওই যুগে ওইটা ছিল না। ওই টাইমে এই মহেঞ্জোদারো সিটি পুরাই পরিকল্পিত ছিল। পূজা হয়ে গেলে তো এরকম আর কি। মোটামুটি তোমরা একটা বুঝতে পারলা যে কেমন শহরটা ছিল। আমি তোমাদের এইভাবে পড়াবো আর কি, সবকিছু পিকচারাইজ করে, যাতে তোমাদের মাথায় অটোমেটিক থাকে, মুখস্থ করতে না হয় তেমন। আমি নিজেও তোমার মুখস্থ করতে অনেক বেশি অপারগ। টেকনিক দিয়ে মুখস্থ মনে রাখি, আর কোনো কিছু ডিটেল জানি। এছাড়া আমার হয় না আর কি, এই জন্য আমার পড়তে সময় লাগে অনেক। একটা নর্মাল পড়া যেটা অনেকে 1-2 ঘন্টায়, আধা ঘন্টায় মুখস্থ করে ফেলবে, সেটা আমার ক্লিয়ার করতে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 7-8 একদিনও লাগে। কারণ আমি সেটা ডিটেইলে যাই এবং পুরো আর কি জেনে ফেলি বিষয়টা ইন্টারেস্টিং ভাবে। আর মুখস্থ করতে হয় না আমার। তোমরা এই পদ্ধতি অবলম্বন করো, পিকচারাইজ করবা, রিলেট করবা, লিঙ্ক করে পড়বা। এগুলোই হচ্ছে মুখস্থ করার টেকনিক। যদি মুখস্থ কম হয় তখন ইউটিউবে সার্চ দিবা যে মুখস্থ করার টেকনিক সমূহ, অথবা ইংলিশে দিতে পারো হাউ টু মেমোরাইজ সামথিং, হাউ টু মেমোরাইজ লিসনস। তাহলে দেখবে যে অনেক ভালো ভালো ভিডিও আছে। তারপর হচ্ছে রাখাল দাস। এই রাখাল দাস হচ্ছে তোমার এই সিন্ধু সভ্যতাটা মোটামুটি আবিষ্কার করছে বলে ধরা হয় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো সিন্ধু সভ্যতায় তোমার হচ্ছে মেইন জিনিস দুইটা, একটা হচ্ছে হরপ্পা আর একটা মহেঞ্জোদারো। আর এটা আবিষ্কার করে কে? রাখাল দাস
রাখাল দাস কি পরে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, এই যে এটা যদি তোমরা ইয়েটা দেখো, এই যে বেঙ্গল, এই জন্যই তো এখন তোর বিভিন্ন ম্যাপ দেখতেছো না যে হচ্ছে বেঙ্গল অনেক বড়, যে বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক আছে, তখন ম্যাপ আঁকতে অনেক সুবিধা হবে। তবে এই পাশ থেকে আরাকান, তো এগুলো মিলে হচ্ছে তোমার বাংলা। তো অনেকে এই ম্যাপটা চায়, বাংলার অখণ্ড বাংলা, বা এটাকে গ্রেট বেঙ্গল বলতে পারো। আর এইটা হচ্ছে তোমার সেই পাকিস্তানে ম্যাক্সিমাম পড়ছে, হরপ্পা আর মহেঞ্জোদারো। ওরা তো এখন তোমার নাড়া দিচ্ছে বাংলাদেশের। আমি আজকে দেখলাম যে পাকিস্তানে বাংলাদেশের গানও গাইলো। যে ফার্স্ট টাইম ভাবতেছিলাম এগুলো এডিট কিনা, পরে অনেকগুলো দেখার পর ক্লিয়ার হয়েছে না, এটা তো এডিট করা এটা সম্ভব না। কারণ এক্সেন্ট তো মিলবে না, তাই না? মানে পাকিস্তানিরা তো উর্দু ভাষী যেহেতু, তাহলে ওরা বাংলা বলতে চাইলে ওদের তাও তো টানটা থেকে যাবে। তো এই জন্য বুঝতে পারছি যে এটা আসলে ওদেরই। তো এখানে দেখো তোমরা, এইটা পাকিস্তান কিন্তু এগুলা। তো মহেঞ্জোদারো আর হচ্ছে হরপ্পা, এগুলো মেনলি সিন্ধু সিন্ধু সভ্যতার অংশ। তো এই মাঝখান দিয়ে তোমার সিন্ধু নদ গেছে, এই কারণে এখানে সিন্ধু বলা হয়। আর সিন্ধু থেকে ওয়ার্ডটা আসছে হিন্দু, ঠিক আছে। আরাবিয়ান যারা ছিল, মানে আরব দেশের লোক, তারা সিন্ধুকে এসে বলতে পারতো না, তারা বলতো হিন্দ। সিন্ধকে হিন্দ বলতো, এখান থেকে আস্তে আস্তে হিন্দ, হিন্দ থেকে এরা নিজেরা পরে হিন্দু নিজেদের নাম রাখছে। কিন্তু এটা আসলে আরবদের বলার ডাক, আরবরা ডাকতো আর কি এই নামে। তো এটাই হচ্ছে তোমার এই আগেকার যুগের। আর এই টাইমে এই হরপ্পা মহেঞ্জোদারো যখন ছিল, তখন এই বাংলাদেশ এগুলো জায়গায় তেমন লোক টোক থাকতো না আর কি, খুবই কম। খুব খুব মানে কোনো কিছু থাকতোই না আর কি, মানে ম্যাক্সিমাম এটা তোমার অর্ধেক অংশ পানির নিচেই ছিল। যেটাকে তোমরা যে বলো যে প্লাইস্টোসিন যুগের। তোমরা এখানে কে কোন গ্রুপের, এটা একটু জানি না নেই আমি। আমি কমার্স। কমার্সের মিসরাত, ওয়াও। তুমি তো হলি ক্রসের না? জি ভাইয়া। হ্যাঁ, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। ভাই আরেকবার না, কে খারাপ। কোন, তো তুমি কোন গ্রুপের, স্বর্ণা? কমার্স নাকি সায়েন্স নাকি আর্টস? ভাইয়া বোঝা যাচ্ছে না। মানে কে কোন গ্রুপে সেটা জিজ্ঞেস করতেছি আমি। তোমার গ্রুপ কোনটা? আমি কমার্স। তুমিও কমার্সের, ওয়াও। তারপর আছে তোমার মুরাদ। মুরাদ, তুমি কোন গ্রুপের? আমি ভাইয়া মানবিক। মানবিক, আচ্ছা। অন অন্নি কোন গ্রুপের তুমি? আমি সায়েন্সের। ওকে, আমিও সায়েন্সের ছিলাম। আর কে বাকি থাকলো? আচ্ছা, আমরা এই কজনে আছি। ওকে, তুমি কোথায় গেলা অন্নি? তোমাকে দেখতে পাচ্ছি না। ওকে, সায়েন্স, কমার্স, আর্টস সবই আছে। তো যেটা বলতেছিলাম, প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, এটা যে পড়ছিলে, এটা তোমাদের মনে আছে? প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, ইয়েস, নামটা মনে নেই? মনে আছে। ওকে, এইটা হচ্ছে তখন এই জন্যই বলা হয়, কারণ এইখানে তখন ভূমি ছিল না, এই যে বঙ্গোপসাগরের নদী, সাগরটা ছিল এই সময়টাতে, ধরে নাও আর কি। তো এই কারণে হচ্ছে তোমার এখানে তেমন মানুষ টানুষ থাকতোই না, জঙ্গল ছিল পুরোটাই। পরে আস্তে আস্তে পানি নিচে নেমে গেছে, জঙ্গল কেটে পরে মানুষ বসবাস শুরু করছে। এই জন্য এটাকে বলা হয় প্লাইস্টোসিন যুগ। ঠিক আছে, প্লাইস্টোসিন যুগ কিন্তু অনেক পুরান না। এর আগের পুরান হচ্ছে তোমার হচ্ছে টারশিয়ারি যুগ। টারশিয়ারি মানে হচ্ছে পাহাড়। পাহাড় মানেই কি? পাহাড় মানে হচ্ছে টারশিয়ারি, পাহাড় মানেই কি বলো? পাহাড় মানেই
টারশিয়ারি যুগ কোন যুগ? টার্সিয়ারি। ওকে, ভেরি গুড। ক্লাসে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, তো এইগুলোতে তেমন লোক টোক থাকতো না। তখন বাংলায় যারা থাকতো তাদের বলা হয়তো তোমার অস্ট্রিক জাতি। কি জাতি? অস্ট্রিক জাতি। অস্ট্রিক জাতি, ঠিক আছে। এই জন্য তোমরা দেখবে যে বাংলাদেশ, এই বাংলার আদিজাতি, তাদেরকে কি নামে ডাকা হয়তো? অস্ট্রিক। আর এই তামিলে যারা থাকতো তাদেরকে বলা হয়তো দ্রাবিড়, ঠিক আছে। দ্রাবিড়। তারা হচ্ছে কালো ছিল। এদের চেহারাটা তোমরা চিনতে পারবা, ওই যে রজনীকান্ত, তারপর হচ্ছে থালাপতি বিজয়। তামিলের লোকটা দেখো না একটু কালো কালো, তামিল তোমরা তো মুভিতে তামিল দেখেন। মুভিতে দেখোই। তো এখানে বললে লাভ নাই, নায়িকা গুলো অস্থির থাকে না? পূজা হেগড়ে যেমন। আমি পূজা হেগড়ের মোটামুটি ফ্যান। তো এখান থেকে তোমার হচ্ছে এগুলো জায়গায় তেমন লোক থাকতো না আর কি। মেইনলি এই যে হরপ্পা আর মহেঞ্জোদারো, এই দুটাই মেইনলি শহর ছিল, এগুলো জায়গায় মানুষ থাকতো। এদিকে লোক টোক থাকতোই না। পরে আস্তে আস্তে আসছে মানুষ। এই যে সিন্ধু সভ্যতার লোক, এরা কি তোমার লোহার ব্যবহার জানতো নাকি জানতো না? জানতো। না, লোহার ব্যাপার জানতো না, একটু আগেই তো বললাম। পিতলের ওর ব্যবহার। হ্যাঁ, তারা হচ্ছে যে তামার জিনিসগুলো ইউজ করতো। এই দেখো ওই যুগে দেখো গোসলখানা, ঠিক আছে, মানে অস্থির। ওরা অনেক রিচ কালচার ছিল আর কি, ওদের পয় নিষ্কাশনের ব্যবস্থা ভালো ছিল। এই যেটা বলছিলাম তোমাদের, ওদের সিলমোহর, এটা সবচেয়ে হাইয়েস্ট ক্লাস না? কারণ এখানে দেখতো শিং দুইটা, যেটা শিং একটা, সেটা হচ্ছে হাইয়েস্ট ক্লাস ওই যুগের। তারপরে যে বৃহৎ স্নানাগার পাওয়া যায়, বৃহৎ স্নানাগার হচ্ছে এইটা, ঠিক আছে। অনেকে এসে গোসল করতো, কেউ কাপড় ধুইতো, মেনলি গোসলই করতো আর কি, অপরিষ্কার তো ছিল না মনে হয়। এইটা হলো অবস্থা। তো এখানে তেমন একটা মূর্তি পাওয়া যায় নাই, মাত্র 13টার মতো পাওয়া গেছে। আর একটা মূর্তি হচ্ছে তোমার নিত্যরত নারী মূর্তি। এই জন্য বলা যায় না ঠিক মতো যে এখানে তোমার ওই যুগে পূজা করতো কিনা মানুষ, কারণ আগে তো মানুষ মূর্তি পূজক ছিল না, আস্তে আস্তে মূর্তি পূজক হয়েছে আর কি। তারপর হচ্ছে তোমার গ্রিক সভ্যতা, যেটা গ্রিক সভ্যতা হচ্ছে তোমার গ্রিসের যে মহাকবি, তার নাম ছিল হোমার। এই কবিটা ছিল অন্ধ কবি, ঠিক আছে। অন্ধ কবি ছিল হচ্ছে হোমার। অন্ধ কবি হচ্ছে হোমার ছিল। এই অন্ধ কবির দুইটা বিখ্যাত লেখা আছে, একটার নাম হচ্ছে তোমার ইলিয়াড আর একটার নাম ওডিসি, ঠিক আছে। এই দুইটাকে তোমার বলা হয় মহাকাব্য। তো হোমারের দুইটা মহাকাব্যের নাম কি কি? ইলিয়াড, ওডিসি। ইলিয়াড আর হচ্ছে ইলি ওডিসি। হ্যাঁ, ভেরি গুড। তো গ্রি- তো গ্রিক সভ্যতার হচ্ছে দুইটা তোমার সংস্কৃতির হচ্ছে দুইটা তোমার আরো সভ্যতা ছিল, মানে সেটার নাম হচ্ছে একটা হেলেনিক আর একটা হেলেনিস্টিক। তো এগুলো তোমার একটা জানার দরকার নেই অত একটা। এটা জানা দরকার আছে, নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র মানে হচ্ছে তোমার শহরকে কেন্দ্র করে যে রাষ্ট্রটা, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানীর নাম কেউ কি জানো? সিঙ্গাপুর। সিঙ্গাপুর সিটি, ঠিক আছে। মানে শহর যেটা সেটাই দেশ, আর অন্য কিছু নাই। যেমন বাংলাদেশের ঢাকা শুধু ঢাকা না, আমাদের তো অনেকগুলা শহর আছে, চট্টগ্রাম আছে, রংপুর আছে, ঠিক আছে, অনেক বড়। কিন্তু ঢাকায় যদি একটা দেশ হয়ে যেত, তাহলে এটা হচ্ছে হয়তো তোমার হচ্ছে নগর রাষ্ট্র। তো এই নগর রাষ্ট্র হচ্ছে প্রথম নগর রাষ্ট্রের নাম হচ্ছে তোমার স্পার্টা। কি নাম? স্পার্টা। স্পার্টা, স্পার্টা। এবং তার সমর্থন তো মানে সামরিক রাষ্ট্র ছিল, যোদ্ধা ছিল সবাই।
এটা পরীক্ষায় আসে বারবার যে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? কোথায় বলো তো? গ্রিসের অ্যাথেন্সে। হ্যাঁ, গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের এথেন্স। হ্যাঁ, গ্রিসের অ্যাথেন্সে। এবার আবার আগে একবার পরীক্ষা আসছিল, উম, তোমার হচ্ছে এই প্রাচীন গ্রিসে, সরি, যে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়, সেটা উত্তর হয় হচ্ছে তোমার অ্যাথেন্স। পেরিক্লিস নামটা এমনি জানলা, তেমন আসে নাই কখনো পরীক্ষায়। এটা ইম্পর্টেন্ট এগুলো। যে হোমার তোমাদের একটু আগে পড়াইছিলাম, যে হোমার হোমার হোমারের বিখ্যাত লেখাগুলোর নাম কি কি? ইলিয়াড, ওডিসি। ইলিয়াড আর হচ্ছে ওডিসি, কারেক্ট। তো ইলিয়াড। হ্যাঁ, কারেক্ট সোনা। তো গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকারের নাম হচ্ছে তোমার কি? সোফোক্লিস। কি নাম ছিল? সোফোক্লিস। সোফোক্লিস। তার বিখ্যাত লেখা এগুলা: ইডিপাস, আন্তিগোনা এবং ইলেকট্রা। এটা তোমাদের বিভিন্ন ইউনিটে এই পরীক্ষায় আসবে এগুলা। সোফোক্লিসের বিখ্যাত লেখার নাম কি? ইডিপাস, আন্তিগোনে, ইলেক্ট্রা। আন্তিগোনা, ইলেকট্রা। ইডিপাস কিন্তু রাজার নাম, ঠিক আছে, রাজা ইডিপাস। যেমন শেক্সপিয়ারের আছে কিং লিয়ার, এমন আর কি অবস্থা। এবার হচ্ছে স্পা। এটা হলো বনানীর স্পা না কিন্তু। এই স্পা হচ্ছে তোমাদের মানে কার পর কে আসছে? ছাত্র শিক্ষক কথা বলা হচ্ছে। এস ফর কি, কে পারবা এটা, কেউ জানো? সক্রেটিস, প্লেটো, হ্যাঁ, এরিস্টটল, হ্যাঁ, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার। অ্যারিস্টটল আর কি? আলেকজান্ডার। হ্যাঁ, আলেকজান্ডার দি গ্রেট। এই চারটা নাম হচ্ছে তোমার। তার মানে কি সক্রেটিসের ছাত্র কে? প্লেটো, প্লেটোর ছাত্র। এরিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার। আলেকজান্ডার। তো এইটাই পরীক্ষায় আসে যে কে কার ছাত্র এটিসি। বিখ্যাত বইয়ের নাম লেখা রাখো। অ্যারিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দি রিপাবলিক। কি নাম? না, প্লেটোর বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। ওয়াও, হোয়াট অ্যাড। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার প্লেটোর বইয়ের নাম কি? দি রিপাবলিক। আর অ্যারিস্টটলের বইয়ের নাম হচ্ছে দি পলিটিক্স। লিখে দিতে হবে। প্লেটোর বইয়ের নাম কি বললাম? দি রিপাবলিক। আর অ্যারিস্টটলের বইয়ের নাম হচ্ছে দি পলিটিক্স। এটা তো লেখার দরকার নেই, পারবা। এই সাউন্ড হচ্ছে একটু অফ রাখো প্লিজ। ওকে, এবার হচ্ছে রোম শহর। রোম তোমার হচ্ছে 7টা পর্বত নিয়ে হচ্ছে গঠিত। আগেকার যুগে তোমার মেইনলি শহর 2-3টা জিনিসে গঠিত হইতো। যদি তোমার নদীর পাশে থাকতো তাহলে শহর গঠিত হইতো। কারণ কি, নদী থেকে তোমার কি রিসোর্সেস পাবে। আর আগেকার যুগে সবাই নৌকাতে চলাচল করতো, তো এই কারণে সব দিক থেকে এই নদীপথটা ভালো ছিল। আরেকটা হচ্ছে পাহাড়ের মাঝখানে, যাতে যুদ্ধ থেকে বাঁচতে পারে। যেমন রোম তোমার 7টা পাহাড়ের মাঝখানে অবস্থিত, ঠিক আছে? এরকম 7টা পাহাড়ের মাঝখানে অবস্থিত, এই কারণে জয় করা অনেক কঠিন ছিল। তো তোমার 7 পাহাড়ের দেশ কাকে বলা হয়? রোম, ইতালি। হ্যাঁ, রোম। ইতালি কেন? দেশ দেখুন না স্যার।
ইতালি তো দেশ, আর রোম হচ্ছে শহর। ওকে, এটা হচ্ছে রাজা একজন ছিল রোমিউলাস, তার নামে এই নামটা করা হয় রোম। ওকে, এই গ্রিক সভ্যতার এই রোমানের হচ্ছে একটা বিশেষ জিনিস ছিল, সেটার নাম হচ্ছে তোমার কলোসিয়াম। এই কলোসিয়ামে হচ্ছে তোমার বিভিন্ন ফাইট টাইট হইতো আর কি। মানে এখনকার যুগে যে স্টেডিয়াম আছে না, তেমন একটা বিষয়, কিন্তু ফাইট হইতো তোমার মানুষের সাথে না, মানে পশু পাখির সাথে বা এইসব ফাইট হইতো আর কি। এটাই হচ্ছে ওই যুগের অলিম্পিক বলা যায়। এগুলাই মানুষ দেখতে আসতো, ইন্টারেস্টিং ছিল। তো এই কলোসিয়াম টাইপের জিনিস তোমাদের একটু আমি দেখাই। তখনকার যুগের হয়তো বা অনেকের অনেক সভ্যতাতেই ছিল এটা, কিন্তু মহেনজোদারো মুভিতে দেখাইছে এমন একটা জিনিস, যেরকম রাজা বাদশারা থাকতো এরকম সবাই এভাবে বসে থাকতো। এটাই হচ্ছে এই যে এখানে বসে আছে না, এটাই আমরা দেখতেছি, কিন্তু কিন্তু এটার আমরা ওই পাশ থেকে দেখতেছি আর কি, পিছন থেকে দেখতেছি। স্টেডিয়ামের মতন। হ্যাঁ, স্টেডিয়াম, ফাইটিং স্টেডিয়াম আর কি। তো এরকম আর কি স্টেডিয়াম ছিল, কলোসিয়াম। এখানেও কিন্তু তোমার এই যে ওই চিহ্নটা দেওয়া আছে, তোমাদের যেটা বলতেছিলাম যারা রাজা বাদশাদের, শিল্প। একটা শিং, একটা শিংওয়ালা প্রাণী, ইংলিশে বলা হয় ইউনিকর্ন। সেটা আবার ঘোড়ার মতো দেখতে, কিন্তু একটা শিং। এমন আজীব একটা প্রাণী আছে হচ্ছে বোরাক, নাম শুনছো না তোমরা, বোরাক? ওরকমই আর কি একটা ধারণা করা হয় হয়তো বা, শুনলাম আমি। তো এরকম একটা বিষয় আর কি। এটা কিন্তু সপ্তম আশ্চর্য আছে না, সাতটা আশ্চর্য, তোমরা নাম তো শুনছো মনে হয় না? সেই সাতটা আশ্চর্যের কিন্তু এই একটা। চিন্তা করো সেটা কত সাল, কত হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে, সেটা এখন আছে। ও আমরা তো তোমাদের বলিনি, আমরা কিন্তু হিসাব করতেছি এই যে সিন্ধু সভ্যতা, এগুলো কিন্তু 4000 খ্রিস্টপূর্ব থেকে হিসাব করতেছি। তাহলে 4000 খ্রিস্টপূর্ব যদি হয়, তাহলে এখন থেকে কত বছর, কে পারবা? এই 2024 থেকে কত, 2024 থেকে কত বছর আগের কথা, কেউ বলতে পারবে না? 6000 বছর। হ্যাঁ, 6000 বছর আগের কথা। ঠিক আছে, কারণ এই পাশে 2000, এই পাশে 4000, টোটাল 6000 বছর। 6000 বছর থেকে হিসাব করতেছি আমরা, তার আগেরটা কিন্তু হিসাব করতেছি না। তো এই কলসিয়াম কাদের? রোমীয় সভ্যতার। হ্যাঁ, রোমীয় সভ্যতার। এবং এটা কোথায় অবস্থিত কলসিয়াম? রোমে অবস্থিত। এবং সপ্ত সপ্ত আশ্চর্যের একটা, যে টোটাল 7টা আশ্চর্য ছিল তার মধ্যে কিন্তু একটা। এই যে তোমার এটা পরীক্ষায় আসে যে মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে? 24টি। এটা হচ্ছে তোমার এই মিশরীয়দের যখন পড়াইছি না, ওইখানে লেখো। মিশরীয়রা তোমার প্রথম আবিষ্কার করে 24টি বর্ণ। আচ্ছা তোমরা বলো তো যে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি ছিল?
hieroglyphics. হায়ারোগ্লিফিক্স। কারেক্ট। হায়ারোগ্লিফিক্স। হ্যাঁ, আর তারা পূজা করতো কাকে? সূর্য দেবতা। হ্যাঁ, এই কারণে হচ্ছে তোমার 365 দিনকে বছর হিসাবে গণনা করে কারা? Missourian. প্রিয় সভ্য। হ্যাঁ, মিশরীয়রা। কারেক্ট। ওকে, এবার হচ্ছে আমরা গৌড়তে চলে আসি। এই গৌড় হচ্ছে তোমার এই বাংলাদেশ যেটা, বাংলাদেশে তোমার রাজশাহী অঞ্চল। ম্যাপ দেখে দেখে পড়লে কিন্তু বেটার। ঠিক আছে, ম্যাপ কি এখানে বোঝা যায় ঠিক মতো? আচ্ছা, মনে করো রাজশাহী অঞ্চল যেটা, সেটাই হচ্ছে তোমার রাজশাহীর ওই পাশ থেকে ভারতের গুলো তো চিনবা না, তো ওইটাই হচ্ছে তোমার গৌড়। এখানে ম্যাপ আছে, এখানে হালকা দেখায় যে এখানে তোমার বাংলাদেশের ম্যাপে অ্যাকচুয়ালি আঁকা হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে গৌড়, এইটা হলো ঢাকা। ঠিক আছে, এখান থেকে তখন ঢাকা ছিলই না আর কি, তখন এই গৌড়টাই মেইন ছিল। তো এই গৌড়টা হচ্ছে তখন এই বাংলার আসল নাম ছিল, মানে এটা জনপদ বলা হইতো। ঠিক আছে, এই ভারতীয় উপমহাদেশে টোটাল 16টা বড় জনপদ ছিল, মহাজনপদ বলা হইতো। আর 300টার মতো হচ্ছে তোমার ছোট জনপদ ছিল। তার মধ্যে এই বাংলার ভিতরে কোনো বড় জনপদ ছিল না, সব ছোট জনপদ ছিল। বড় জনপদের মধ্যে একটা হচ্ছে মগধ, যেটা বর্তমানে বিহারে অবস্থিত। তারপর অবন্তী, এগুলো হচ্ছে তোমার বড় জনপদ। আর ছোট জনপদ হচ্ছে গৌড়। ঠিক আছে, তারপর ত্রাম্যলিপ্ত, বঙ্গ, ভঙ্গ, এগুলো হচ্ছে তোমার ছোট জনপদ ছিল। তার মধ্যে গৌড়টা ইম্পর্টেন্ট, যে গৌড়ের রাজধানীর নাম ছিল কি? কর্ণ সুবর্ণ। কি নাম? Or Subarna. এই কর্ণ সুবর্ণ, তোমরা ভারতের মুর্শিদাবাদ নাম শুনছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই মুর্শিদাবাদ হচ্ছে তোমার প্রথম স্বাধীন নবাব যে ছিল, প্রথম স্বাধীন নবাব, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। তিনি হচ্ছে সেটা, যখন তিনি নবাব হইলেন তখন এই কর্ণ সুবর্ণের নাম তিনি চেঞ্জ করে আর নাম রাখলেন হচ্ছে মুর্শিদাবাদ। তো তার আগে একজন রাজা ছিল, সেই রাজার নাম ছিল শশাঙ্ক, তিনি প্রথম স্বাধীন রাজা। আচ্ছা, তোমরা চারটা জিনিস একসাথে লেখো। প্রথম এই বাংলার স্বাধীন রাজার নাম হচ্ছে কি? শশাঙ্ক। কি নাম? শশাঙ্ক। তারপর হচ্ছে প্রথম স্বাধীন সুলতান, একটু আগে পড়াইলাম, কি নাম? মুর্শিদ। না, উনি তো মুর্শিদ তো হলো, আমার মুর্শিদ একটু কুলি হচ্ছে নবাব। 15 মিনিট আগে পড়েছিলাম, ওই যখন ফাহিয়ান হিউয়েন সাং আর হচ্ছে ইবনে বতুতা পড়াইলাম তখন পড়াইছিলাম। প্রথম সুলতানের নাম কি? মোবারক শাহ। হ্যাঁ, কি নাম বলো তো? Fakhruddin Mubarak Shah. হ্যাঁ, ফখরুদ্দিন ফখরুদ্দিন মোবারক। মুবারক শাহ। তো প্রথম রাজা হচ্ছে শশাঙ্ক, প্রথম সুলতান হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। প্রথম নবাব কি? কে? প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। আর প্রথম সুবেদার কে ছিল বাংলার? কেউ পারবে না? প্রথম সুবেদার হচ্ছে ইসলাম খান। এই সুবেদার হচ্ছে তোমার যাদের হচ্ছে এই মুঘল সাম্রাজ্য থেকে নিয়োগ দিত, তারা সুবেদার। হুম। ভাইয়া, হুম, পূর্ণ সুবর্ণ নাম চেঞ্জ করে কি রাখা হয়? মুর্শিদাবাদ।
আর বাংলার প্রথম গভর্নরের নাম কি? লর্ড ক্লাইভ। তো এগুলো প্রথম গুলো একটু একসাথে পড়ে রাখলা বেটার হবে। ওকে, এই পাঁচটা আমি এখন তোমাদের জিজ্ঞেস করব, আমাকে উত্তর দাও যে প্রথম নবাবের নাম কি বাংলার? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। প্রথম সুলতান? মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। হ্যাঁ, ফখরুদ্দিন মুবারক শাহ। শাহ না, শাহ কিন্তু, ঠিক আছে। শাহ অর্থ হচ্ছে তোমার বাংলায় রাজা, আর ইংলিশে কিং। শাহ হচ্ছে তোমার ইরানিয়ান ভাষা, ইরানি ফার্সি ভাষা আর কি। ফার্সি ভাষায় শাহকে রাজা বলা হইতো। ঠিক আছে। আর প্রথম স্বাধীন রাজার নাম কি ছিল? শশাঙ্ক। শশাঙ্ক। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। আর প্রথম সুবেদার? ইসলাম খান। ইসলাম খান। ইসলাম খাঁ। ইসলাম। আর প্রথম, ইসলাম। হ্যাঁ, প্রথম হচ্ছে তোমার গভর্নর। ইংরেজ গভর্নর? লর্ড ক্লাইভ। হ্যাঁ, লর্ড ক্লাইভ, ঠিক আছে। লর্ড ক্লাইভ। হ্যাঁ, এই কর্ণ সুবর্ণর নাম মুর্শিদাবাদ করেন কে? মুর্শিদ কুলি খান। হ্যাঁ, মুর্শিদ কুলি মুর্শিদ কুলি খাঁ। খান। কারেক্ট। এই খা বংশটা আসছে কিন্তু তোমার ওই চেঙ্গিস খা ছিল না, ওইখান থেকে, মঙ্গোলিয়ান বংশধর। ইতিহাস তোমাদের অনেক ভালোভাবে পড়তে তো হবেই, সাথে সেটাতে শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু কথায় আছে যে ইতিহাসের ইতিহাসের শিক্ষা, ইতিহাস মানে হচ্ছে কেউ এই শিক্ষাটা কখনো গ্রহণ করে না, কিন্তু এটা করতে হবে। যেমন এই শেখ হাসিনার পতনও কিন্তু তোমার এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার জন্যই হয়েছে। তো ইতিহাস সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট, এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। আর এই স্টুডেন্টরাও কিন্তু এই ছাত্রদের আন্দোলন এইসব এত পড়ছে, আমি নিজেই তো হাজার হাজার পড়াইছি পোলাপাইন, আমি নিজেও পড়ছি। তো যুদ্ধ মুক্তিযুদ্ধ এগুলো পড়তে পড়তে পোলাপাইনের মাথায় বিপ্লব এটা একটা ঢুকে গেছে, আর বাঙালির এটা বেশি করে। এই দেখো কত করছে, দেখো 1947, প্রতি 20-30 বছর পর পর একটা হয়েছে, ঠিক আছে। 1952টা ছোট ধরলাম, দুই তিনজন 7-8 জন মারা গেছে। 69ও ধরা যায়, কিন্তু একবারে আমরা 71ই ধরি। তারপর 1989 স্বৈরাচার পতন, এরশাদ। তারপর হচ্ছে 2024। তার মানে দেখো প্রায় 20-30 বছর পর পর হইতেই ছিল আর কি। এরপরে আশা করা এটা যায় আবার 2050 প্লাস যদি কোনো বিপ্লব টিপ্লব হয় বা কোনো অভ্যুত্থান হয়, 2050-এর পর হয়তো বা হবে, অথবা এর কাছাকাছি সময় আর কি। মানে বাংলাদেশের হিস্ট্রি এমনই, 20-30 বছর পর একটা করে হয়। সবাই পড়ে তো অনেক, সারা জীবন শুধু মুক্তিযুদ্ধ বিপ্লব এসব নিয়ে থাকে, কমরেড। মানে এটা বাংলাদেশের মানুষের রক্তে আছে সেটা। আমি নিজেও কিন্তু তোমার সক্রিয় ছিলাম বলতে গেলে। আমিও স্যার। ওয়াও, ভেরি গুড। ওকে, আমাদের এই বাংলা যে নামটা দেখতেছি এটা মেইনলি এইখানে একটা জনপদ ছিল ছোট, বঙ্গ নাম, একটু আগে তোমাদের বললাম।
সেই বঙ্গ থেকে হচ্ছে বাংলা আসছে, সে বাংলা থেকেই বাংলাদেশ, বেঙ্গল, এসব সবকিছু এই বঙ্গ থেকেই আসছে। আর এই প্রাচীন এই বঙ্গ জনপদটাই অনেক শক্তিশালী ছিল। আর এই বঙ্গ থেকে তোমার বাঙালি জাতির উৎপত্তি হিসাবে ধারণা করা হয়। কিন্তু এটা কিন্তু সবচেয়ে পুরান না, সবচেয়ে পুরান হচ্ছে পুন্ড্র। বাংলা জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতমটার নাম কি? পুনরং। হ্যাঁ, পুন্ড্র জনপদ। ঠিক আছে, এই পুন্ড্রের রাজধানীর নাম কি ছিল? পুনরনগর। পুন্ড্রনগর। তার মানে বোঝা যাচ্ছে এটা কি একটা শহর কেন্দ্রিক, তাই না? নগর রাষ্ট্র, একটা শহর একটা দেশ, পুন্ড্রনগর। আর এখানেই তোমার পরবর্তীকালে এটার নামকরণ করা হয় মহাস্থানগড়। এটাই তোমার হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন শিলালিপি। এই মহাস্থানগড় হচ্ছে তোমার বগুড়ায় অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মহাস্থানগড়। এই জিনিসটা হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয় আর কি ওই যুগের। যেখানেই দেখবা গড় লেখা আছে না, ওয়ার্ডটা বুঝবার কি, লাস্টে গড়, আর একটা হচ্ছে বিহার। যেমন সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, ময়নামতি বিহার, ঠিক আছে, আনন্দ কথা বিহার। আবার রিপিট করতে হ্যাঁ, অবশ্যই, শিওর। কোনো ওয়ার্ডের মানে যেটা শেষে আর কি গড় থাকবে আর বিহার থাকবে কোনো এলাকার নামের শেষে, তার মানে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যেমন মহাস্থান গড়, এই জায়গায় অ্যাকচুয়ালি বৌদ্ধদের একটা পড়ালেখার স্থান ছিল। তারপরে যে সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, ঠিক আছে, জগদ্দল বিহার, নালন্দা বিহার, এগুলো সবই হচ্ছে তোমার বিহার লাস্টে। মানে এগুলো হচ্ছে ওই যুগের ইউনিভার্সিটি ছিল, শিক্ষালয় ছিল আর কি। বুঝা গেছে? গড় আর বিহার। হুম। তো হরিকেল এটা এবার বিসিএস আসছিল যে সিলেট আর চট্টগ্রাম অঞ্চলের পূর্ব নাম কি, সেটা কি বলতো? হরিকেল। এটা আবারও আসতে পারে, কারণ এখন কিন্তু পাওয়ারে মেনলি, তোমাদের একটু আগে বললাম চট্টগ্রামের লোকরাই বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের। এছাড়া মন্ত্রী সবার প্রায়, যদি চট্টগ্রাম বিভাগ ধরি তাহলে উপদেষ্টাদের মধ্যে 16-17টাই তোমার চট্টগ্রাম বিভাগের। আর যদি শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া জেলা ধরি তাহলেও প্রায় 10টার উপরেই আছে, কম নাই। তো এখন পাওয়ার অনেক চলে গেছে এই পাশে। আর এদিক থেকে হচ্ছে তোমার আবু সাইদ, ইনি হচ্ছে রংপুরের। তাকে নিয়ে আবার রাজনীতি হচ্ছে অনেক বেশি। মানে যে কোনো ব্যক্তি কোনো কিছু করলেই প্রথমে শুরু করবে আবু সাইদের নাম দিয়েই। কারণ ইনি হচ্ছে এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। এমনকি জাহাঙ্গীরনগরের আমার আমার যে হল, সেই হলের নাম হচ্ছে শেখ রাসেল হল। সেই শেখ রাসেল যেহেতু নাম আছে, তার অবদান যেহেতু মুক্তিযুদ্ধ বা কোনো ক্ষেত্রেই নাই, তো সবাই চাচ্ছে যে হলটার নাম এখন পরিবর্তন করবে। এখন সবার সাজেস্ট হচ্ছে একজন সাজেস্ট করছে হচ্ছে বিজয় 24। যেমন হচ্ছে যে ঢাবিতে একটা হল আছে বিজয় 71, তো জাহাঙ্গীরনগরে এটা হবে বিজয় 24। আর একটা হচ্ছে সেকেন্ডে যেটা, মানে সবাই ভোটিং করতেছে, আমিও ভোট দিলাম, আমি হচ্ছে বিজয় 24-এ ভোট দিছি। আর একটা হচ্ছে তোমার আছে একে ফজলুল হক হল। তো সবাই বলতেছে একে ফজলুল হক হল প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে, তো এটা দরকার নেই। আর অনেকে সাজেস্ট করলো দুই একজন, বেশি না, আবু সাইদের। তাই বললাম এটাও ভালো চয়েস। আবু সাইদ এখন লোক, জনগণের সমর্থন কম দেখলাম, কিন্তু এটা ভালো হইতো। তো জাহাঙ্গীরনগর এখন হল নামটা চেঞ্জ হবে, বিজয় 24 মনে হয় নামটা হবে, শেখ রাসেল হল চেঞ্জ হয়ে বিজয় 24। তো এই আর কি অবস্থা। তো সিলেট আর চট্টগ্রাম এটা হচ্ছে তোমার কোন জনপদের অধীনে ছিল? কোনকেল? হরিকেল। 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 হ্যারিকেল। কারেক্ট।
তারপরে এখন এটাও আসতে পারে পরীক্ষা, যে সমতট। কুমিল্লার যে অংশটা তোমার নিয়ে পরিচিত সেটার নাম কি? সমতট। সমতট। এবং কুমিল্লা এই সমতটের একটা রাজধানী রাজধানী ছিল, সেটা রাজধানীটার নাম কি কুমিল্লার? কামতা। বড় বড় কামতা। ঠিক আছে, নাম হচ্ছে বড় কামতা। এই বর্তমান যেই কুমিল্লা দেখতেছো, এই কুমিল্লা এবং হচ্ছে ভারতের বর্তমানে অংশ ত্রিপুরা, যেটা হচ্ছে মাওলানা ভাসানী বলছিলেন যে এই আসামও আমার, পশ্চিমবঙ্গও আমার, ত্রিপুরাও আমার, এই তিনটা পাওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা হবে না, এটা মাওলানা ভাসানী বলে গেছিলেন। তো এই সমতট যেটা আমরা বলতেছি এটা হচ্ছে কুমিল্লা ছিল এবং ত্রিপুরা যেটা সেটাও ছিল, এই দুইটা মিললেই ছিল সমতট, বুঝছো? আর এটার রাজধানী ছিল বড় কামতা। এবং এই কুমিল্লাতে একটা বিহার পাওয়া যায় যেটার নাম কি শালবন বিহার। কি বিহার? শালবন বিহার। শালবন বিহার। এই শালবন বিহার, বিহার এখানে বিহার নাম আছে, তার মানে এটা কি জিনিস আসলে, কি বুঝলা? বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তার মানে এই যে কুমিল্লাতে হচ্ছে দুইটা বিহার অবস্থিত, একটা হচ্ছে তোমার শালবন বিহার আর একটা হচ্ছে আনন্দ বিহার। কি বিহার? আনন্দ বিহার। হ্যাঁ, এটা হচ্ছে ময়নামতিতে অবস্থিত। তারপর হচ্ছে বরেন্দ্র। এই বরেন্দ্র হচ্ছে তোমার লাল মাটির এলাকা যেগুলা, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। ঠিক আছে, বরেন্দ্র হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। এবার হচ্ছে তাম্রলিপ্ত। আচ্ছা, পরীক্ষায় এটা আসা রার, লেখো রার, যেটা হচ্ছে এই বর্তমান বাংলার কি বহির্ভূত সীমানায় অবস্থিত জনপদের নাম কি ছিল? রার। রার। ওকে, ভেরি গুড। রার। ভাই আবার একটু বলবেন রার কি? রার হচ্ছে বর্তমান যে বাংলাদেশের সীমানাটা আছে না, সেটার বাহিরে অবস্থিত ছিল, সেটা হচ্ছে রার। বর্তমান যে কলকাতা যে অংশে অবস্থিত, কলকাতা, ঠিক আছে, তারপর বীরভূম, এগুলো অঞ্চল নিয়ে তোমার হচ্ছে রার গঠিত। ওই টাইমে তো বাংলার মধ্যেই ছিল, কিন্তু এখন এখন যে বাংলাদেশের সীমানা সেটা তো খুলনা পর্যন্ত। তো এই কারণে এই রারটা বর্তমান বাংলার সীমানায় পড়ে না। ওকে, মোটামুটি তোমাদের 3টা চ্যাপ্টার পড়ায় ফেলছি। আরো বেশি পড়তে গেলে তোমাদের মাথা মনে হয় ঘুরপাক খাবে। তোমরা হচ্ছে এক কাজ করবে, আজকে আহ নেক্সট ক্লাস তো ম্যাথ নিবো, তোমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগেই এই বইটা প্রায় 100 পেজ পর্যন্ত একটা রিডিং দিয়ে ফেলবা। সব তো পড়তে হবে না, যেগুলো দাগাইছি। আর দাগানোগুলো না বুঝলে তোমরা ওই টপিকটা একটু রিডিং দিবা উপরে নিচে, তাহলে বুঝে ফেলবা আর কি টপিকটা। দেন হচ্ছে আমি তোমাদের নেক্সট ক্লাসে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু শুরু করব, মানে 3 নাম্বার চ্যাপ্টার তো পড়ায় ফেলছি। 4 নাম্বার চ্যাপ্টার মানে যেদিন হচ্ছে জিকে নিবো আর কি, ইতিহাসটা, মানে নেক্সট ক্লাস তো ম্যাথ নিবো, তারপরের ক্লাসটা আবার জিকে নিব। ওই দিন তোমরা হচ্ছে 100 পেজ পর্যন্ত পড়ো, তাহলে আমি ক্লাসে তোমাদের বলবো আর তোমরা সাথে সাথে অ্যান্সার করতে পারবা, দ্রুত পড়া ফেলতে পারবা। ঠিক আছে, নাহলে আমাদের তো কত কিছু পড়তে হবে আরো। এটা 100 পেজ পর্যন্ত তোমরা পড়ে ফেলবা, জাস্ট দাগানো গুলো, তো বেশিক্ষণ লাগবে না। এই শিটটা তো দিয়ে দিছি, সবাই পাইছো না এই শিটটা? হ্যাঁ স্যার। ওকে, তো তোমাদের 2-3টা কোশ্চেন করি। ফাহিয়ান, ফাহিয়ানের ফাহিয়ান তোমার চৈনিক যে দার্শনিক, ইনি কত, কার আমলে বাংলাদেশ এই ভারত কার আমলে আসেন বাংলায়? তৃতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং কার আমলে আসেন?
হর্ষবর্ধন, হর্ষবর্ধন। ইবনে বতুতা কার আমলে আসেন? ফখরুদ্দীন মোবারক শাহ, হ্যাঁ, ফখরুদ্দিন মোবারক শাহ। ভেরি গুড। তারপর হচ্ছে বাংলার সর্বপ্রথম মানে বাংলার আদি জনপদের নাম কি? আশ্রী, পুন্ড্র। হ্যাঁ, পুন্ড্র গৌ জনপদ। আদি জনপদের নাম হচ্ছে তোমার পুন্ড্র পুন্ড্র। পুন্ড্র আর আদিবাসীদের নাম কি বাংলার সর্বপ্রথম? আশ্রী, আগে অস্ট্রিক। অস্ট্রিক, অস্ট্রিক, অস্ট্রিকরা হচ্ছে সবার প্রথমে থাকতো, কারেক্ট। তারপর হরিকেল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? চট্টগ্রাম, চট্টগ্রাম, সিলেট, সিলেট। সিলেট। বড়কামতা কোন জনপদের রাজধানীর নাম? সমতট। সমতটের। তোমরা তো ভালোই পারতেছো। মিশরীয় সভ্যতার লিখনী পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। কতটি হায়ারোগ্লিফিক। কতটি বর্ণমালা ছিল? 24টি, 24টি। হ্যাঁ, 24টি বর্ণমালা ছিল। 24টি। কলোসিয়াম কোথায় অবস্থিত? কলোসিয়াম। রোমে। রোম, রোমে, হ্যাঁ, রোমে। আর নীলনদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? 11টি, রোমে 11টি। হ্যাঁ, 11টি। সিন্ধু সভ্যতার প্রাচীন দুটি শহরের নাম কি কি? হরপ্পা, মহেঞ্জোদারো। হরপ্পা, মহেঞ্জোদারো। হরপ্পা আর হচ্ছে তোমার মহেঞ্জোদারো। ইতিহাসের জনকের নাম কি? হেরোডোটাস। 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 সক্রেটিসের ছাত্রের নাম কি? প্লেটো। প্লেটো, প্লেটো। প্লেটোর বিখ্যাত বইয়ের নাম কি? দি দা রিপাবলিক। রিপাবলিক, দি রিপাবলিক। দি রিপাবলিক। পুন্ড্র কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? রাজশাহী, বগুড়া, রংপুর। রাজশাহী, দিনাজপুর, বগুড়া। ওইটা তো বরেন্দ্র। আমি জিজ্ঞেস করছি হচ্ছে তোমার পুন্ড্র। পুন্ড্র হচ্ছে বগুড়া অঞ্চল নিয়ে গঠিত। বাকিগুলো খারাপ বলো না, কিন্তু বগুড়াই মেইন। পুন্ড্র কোন অঞ্চল নিয়ে গঠিত? বগুড়া। 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 হ্যাঁ। তারপর আনন্দ বিহার। বগুড়া। হ্যাঁ, আনন্দ বিহার, শালবন বিহার এগুলো কোথায় অবস্থিত? কুমিল্লা। ময়মনসিংহ, কুমিল্লায়। ময়মনসিংহ কেন? কুমিল্লা। শালবন বিহার ময়মনসিংহে না? না, ময়মনসিংহ কই বললাম, তো পড়াইনি। লিখে রাখো, শালবন বিহার তারপর হচ্ছে আনন্দ বিহার অবস্থিত হচ্ছে কুমিল্লাতে। ওকে, তোমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন। গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ, সুবর্ণ। কর্ণ সুবর্ণ। গৌড়ের নাম কর্ণ সুবর্ণের নাম পরিবর্তন করেন কে? উম, মুর্শিদ কুলি। মুর্শিদ কুলি খান। হ্যাঁ, মুর্শিদ কুলি খানের পরিচয় কি? প্রথম তিনি প্রথম প্রথম নবাব। নবাব, স্বাধীন নবাব। হ্যাঁ। আর এই বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি ছিল? শশাঙ্ক। শশাঙ্ক। ওকে, ভেরি গুড, তোমরা খুব ভালো পারছো। ওকে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ম্যাথ নিব। ভাইয়া, ম্যাথের হুম ম্যাথের লসাগু ভাইয়া গসাগু। পূর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ নামটা কে দিয়েছিল? কর্ণ সুবর্ণ নাম কে দিছে সেটা তো লাগবে না তোমাদের। কর্ণ সুবর্ণ পরিবর্তন করছিল কে? সেটা হচ্ছে মুর্শিদ হ্যাঁ। কুলি খান। মুর্শিদ কুলি খান।
ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকের পরের দিন হবে, বুধবার। একদিন পর পরে নিবো আর কি তোমাদের ক্লাস। আজকে থেকে মেইনলি তোমাদের কার্যক্রম শুরু করলাম। ভাইয়া ম্যাথের যে পিডিএফ দিয়েছেন ওটা কি হ্যাঁ, পুরোটাই করব? হ্যাঁ, ওটা তোমরা করে ফেলো অলরেডি। আমি তোমাদের ক্লাসে অন্য, মানে আমি তোমাদের টপিক ওয়াইজ করাবো, ওইখানে প্রায় সব টপিক গুলো একবারে দেওয়া আছে 175টা। ওইখান থেকে মেইনলি ওটা কমপ্লিট করলে তোমাদের ম্যাথ আর সমস্যা হবে না, কমন পড়বেই। তো করে ফেলো। কোনো একটা যদি না পারো তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি তোমাদের সলভ করে দিব। কারণ ওইটা তো ক্লাসে করাবো না, ক্লাসে করাবো হচ্ছে টপিক ওয়াইজ। যেমন নেক্সট আমি হচ্ছে তোমাদের লসাগু গসাগু করাবো, আর ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ম্যাথের ইংলিশ টার্ম গুলো একটু বললে ভালো হবে। কি বলতে হবে? ম্যাথের মধ্যে ইংলিশ টার্ম গুলো। ওকে, ঠিক আছে, ম্যাথের মধ্যে ইংলিশ টার্ম গুলো বলার চেষ্টা করব। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে তাহলে ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। পড়াশোনা করো আর কি, ফাঁকি দিও না, ঠিক আছে? তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।